ঝড়ে উড়ে যাচ্ছেন, বেশি বেশি ভাত খান আপু, বেশি বেশি ভাত খেলে মোটা হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শুরু করতে পারি এখন। দেখি আজকে আমরা কি কি আলোচনা করব অ্যাকচুয়ালি এখানে। আচ্ছা ওয়েট করি আমরা একটু। মেইনলি আজকে আমরা নদ নদী থেকে বেশি আলোচনা করব, ডিটেলস আমরা সবকিছু দেখবো আর কি আজকে। যে নদ নদীর উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যাকচুয়ালি আপনার কি কি পড়া উচিত, এই বিষয়টা আজকে আমরা একটু ভালোভাবে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন প্রথমে আমরা একটা স্লাইড লিখে রাখছি এখানে। নদ নদী বিষয়ে দুইটা বিষয় চলে আসে। একটা হলো আমাদের জাতীয় নদী রক্ষা কমিশন, আর একটা হলো আমাদের যৌথ নদী কমিশন। এই দুইটা বিষয় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুষি আপু, আপনাকে পেইড ব্যাচে নেওয়া হবে না, আপনি ফ্রি ব্যাচের ক্লাসই করেন। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ চলে যাবে, আমি বুঝতে পারছি এটা। আচ্ছা, প্রথমত এখানে কয়েকটা কোশ্চেন লেখা আছে, এই কোশ্চেন গুলোর উত্তর দেন একটু। আমি নদ নদী নিয়ে আলোচনা করি। দেখেন নদ নদী যেটা, নদ নদীর ইংরেজি শব্দ অ্যাকচুয়ালি কি? ইংরেজি শব্দ কিন্তু হইলো রিভার, বাট বাংলায় ব্যাকরণগত দিক থেকে নদ নদীকে ভাগ করা হয়েছে। তো কি বলা হয়েছে, নদী যেগুলো হবে সেগুলো কি নারীবাচক নাম। নারীবাচক নাম, নারীবাচক নাম যেগুলো সেগুলোকে আমরা বলবো কি নদী, আর পুরুষবাচক নাম যেগুলো সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো হইলো নদ। এমনিতেই কিন্তু নদ নদীর মধ্যে স্পেশালি কোনো পার্থক্য নাই, রিভার দ্বারা নদ নদী উভয়কেই বোঝানো হয়। দেখেন আপনি যখন পড়েন তখন কিন্তু আমাদের দেশের অনুযায়ী কি পড়েন যে নীল নদ, বাট নীল রিভার কিন্তু বলা হয়, রিভার দ্বারা কিন্তু নদীও বলা হয়, অনেক জায়গায় আপনি দেখবেন যে নীল নদী এরকমই কিন্তু বলা আছে। আচ্ছা, এগুলোর উত্তর করেন একটু। তো দেখেন নারীবাচক যে নাম, নারীবাচক নাম আমরা কিভাবে চিনি, এই যে আকারান্ত, আকারান্ত, তারপরে উকারান্ত, ইকারান্ত, এগুলোর যে শেষে থাকে আর কি যে নামের, সেটাকে আমরা বলি কি নারীবাচক নাম। যদিও এখন কিন্তু নারী পুরুষের নামের কোনো পার্থক্য নাই, সবগুলোকে কিন্তু সেম বলা হয়। জি আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখেন নারীবাচক নাম কিরকম, এই যে আমাদের সাদিয়া যেমন রয়েছে, তারপরে সুমি রয়েছে, তারপর আরো কি দেওয়া যেতে পারে এখানে, উকারান্ত, সুমু রয়েছে। এই সবগুলো কি, সবগুলো কিন্তু নারীবাচক নাম। আকারান্ত, ইকারান্ত, উকারান্ত, সাদিয়া, সুমি, সুমু, এই যে নামগুলো রয়েছে এগুলো কি আমাদের নারীবাচক নাম। এরকম কিন্তু আমাদের নদীর নাম রয়েছে, যেমন আমাদের রয়েছে মেঘনা রয়েছে, কর্ণফুলী রয়েছে, ফেনী রয়েছে। এই যে টাইপ গুলো, এগুলোকে আমরা কি বলতেছি, নারীবাচক নাম, এগুলোকে আমরা বলতেছি নদী। আর নদটা কোনগুলোকে বলতেছি, যেগুলো হলো পুরুষবাচক নাম, যেমন রাকিব, সাকিব, আবির, করিম, যেগুলোতে আকারান্ত, ইকারান্ত, উকারান্ত নাই, এগুলোকে কি বলতেছি আমরা, এগুলোকে বলতেছি আমরা পুরুষবাচক নাম। দুনিয়ায় যতগুলো থার্ড ক্লাস কোশ্চেন আছে আর কি, তার মধ্যে অন্যতম একটা হইলো যে বাংলাদেশের নদ কয়টি। বাংলাদেশের নদ কয়টি, আমরা যদি নদীর নাম এরকম করে দেখতে যাই যেগুলোতে নাই, আমরা প্রথম একটা পাই, সেটা হলো কপোতাক্ষ, কপোতাক্ষ পাই। তারপরে আমরা আরিয়াল খা পাই, আরিয়াল খা, যদি এখানে খা আছে আর কি, আরিয়াল খাকে পাই। তারপরে আমরা তুরাককে পাই, তুরাককে পাই। তো দেখেন এই তুরাক যেটা রয়েছে, তুরাককে অনেক সময় আবার কি বলা হচ্ছে, অনেক সময় আবার বলা হচ্ছে যে নদী। তুরাককে অনেক সময় নদ বলা হয়, আবার অনেক সময় কিন্তু নদী বলা হয়। তো স্পেশালি নদ যে কয়টা, এটা তিনটাও সঠিক উত্তর হবে, চারটাও সঠিক উত্তর হবে। যদি আপনার কোনো টিচার বলে যে না এটা তিনটাই সঠিক উত্তর হবে, তা এটা বিসিএস কোশ্চেন, তো ও কেমনে জানে যে বিসিএস যে টিচার দেখছে আর কি খাতা, সে কেমনে এই টিচার কেমনে জানে আর কি যে ওই টিচার কোনটা নিয়েছে, 3 নিয়েছে নাকি 4 নিয়েছে। সো 3 4 যে কোনো একটা হতে পারে এর মধ্যে, বাট এইরকম কোশ্চেন পরবর্তীতে আশা দেখি নাই। জাস্ট বিসিএস যেটা আসছিল ওটাই একবারই জাস্ট আসছিল, পরে আর এরকম কোনো কোশ্চেন আসে নাই যে নদীর সংখ্যা অ্যাকচুয়ালি কয়টি, 3টি নাকি 4টি, 3টি হইতে পারে, 4টি হইতে পারে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি যে জাতীয় নদী রক্ষা কমিশন যেটা, এই নদী রক্ষা কমিশন অনুযায়ী দেশে বর্তমান মোট নদী কতটি। আপনারা জানেন গত বছর কিন্তু নদী নিয়ে আপডেট হয়েছে, আর নদী সংক্রান্ত কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছিল গতবার, নদী সংক্রান্ত কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছিল। নদগুলো কালো আর নদীগুলো ফর্সা, হ্যাঁ আমরা ছেলেরা যারা আছি তারা কালো আর মেয়েরা ফর্সা, এই অনুযায়ী দেখাতে পারেন আর কি। আচ্ছা, এই যে ইসরাত জাহান ইতি আপু অনেক সুন্দর সঠিক উত্তর করেছেন। দেখেন জাতীয় নদী রক্ষা যে কমিশন যেটা রয়েছে আমাদের, এই জাতীয় নদী রক্ষা কমিশনে বলা হচ্ছে যে দেশে বর্তমান মোট নদী কতটি, বর্তমান মোট নদী হইল 1008টি, 1008টি। সিউতে কখনো এই কোশ্চেন আসবে না, নদ নিয়ে কোশ্চেন এর পরবর্তীতে কখনোই আসে নাই। এটাকে আমি অনেক খারাপ একটা কোশ্চেন বলে থাকি, কারণ নদ আমরা 4টাও খুঁজে পাই, আমরা ব্রহ্মপুত্র পাই, তুরাককে পাই, আড়িয়াল খাকে পাই,
তারপরে আমরা কপোতাক্ষকে পাই, কপোতাক্ষ। অনেক সময় তুরস্ককে আবার নদী বলা হয়। ব্রহ্মপুত্র এটাকে নদ বলা হচ্ছে, বাট এটাকে অনেক সময় বলা হয় যে নদী। তো অ্যাকচুয়ালি যে কয়টা সঠিক উত্তর নেবে এটা টিচার ছাড়া কেউই জানে না। আমি কেন, আমার বড় সিনিয়র যারা টিচার আছে, যদি বলে যে 3টা নেবে, একমাত্র যে কোশ্চেনের অ্যান্সার দেখতেছে, যে বলতেছে যে আমি এটা সঠিক উত্তর নিব, তাহলে এটা। আমি যদি হইতাম তাহলে 3টা সঠিক উত্তর নিতাম, বাট অন্যান্য টিচার যে কোনটা নেবে সেটা আমি জানি না। এটা যে টিচারই বলুক না কেন যে 3টা সঠিক উত্তর, এরকম কিন্তু হবে না। তারপরে আমরা দেখি চলেন, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? দীর্ঘতম, তারপরে গভীরতম, প্রশস্ততম, সবগুলো কিন্তু আমাদের আগে কি ছিল? মেঘনা ছিল। বাট বর্তমান অনুযায়ী বাংলাদেশের দীর্ঘতম যে নদী সেটার নাম হইলো কি আমাদের পদ্মা। সেটার নাম হইলো আমাদের পদ্মা। যেটা কত কিলোমিটার কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, 341 কিলোমিটার। পদ্মা নদী মোট 12টা জেলা দিয়ে প্রবাহিত। 12টি জেলা দিয়ে প্রবাহিত আমাদের এই পদ্মা নদী, মোট 12টি জেলা। তো দ্বিতীয় দীর্ঘতম হইলো ইছামতি। দ্বিতীয় যে দীর্ঘতম এটাকে ইছামতি, ইছামতি। আর তৃতীয় যে দীর্ঘতম সেটা হইলো শঙ্খ। শঙ্খ নদীকে বলা হচ্ছে কি তৃতীয় দীর্ঘতম। বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি? আপনারা কি সঠিক উত্তর করেছেন এগুলোর? হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর করেছেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই চলেন। বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি? বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম হইলো কি গাঙ্গিনা। গাঙ্গিনা, বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম গাঙ্গিনা। যেটার অবস্থান কোথায়? অবস্থান হইলো ময়মনসিংহ। ময়মনসিংহে অবস্থান করতেছে। যার দৈর্ঘ্য হইল 0.032 কিলোমিটার। এটা একটু মনে রাখেন, এটা মেবি পরীক্ষায় আসছিল আর কি। 0.032 কিলোমিটার। এটা হলো আমাদের সবচেয়ে যে ক্ষুদ্রতম নদী সেইটা। আর দীর্ঘতম নদী আমাদের কোনটা? দীর্ঘতম নদী হইলো আমাদের এই যে পদ্মা, যেটা কত কিলোমিটার দৈর্ঘ্য? কিলোমিটার হইলো 341 কিলোমিটার। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। জি জি, আপনারা উত্তর করেছেন। হ্যাঁ, সুন্দর ছিল এটা, আকাশ দাস। আচ্ছা, তারপরে মোটামুটি সবাই সঠিক উত্তর করেছেন। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো যৌথ নদী কমিশন। এই যৌথ নদী কমিশন এটা গঠিত হয়েছে কবে? এটা গঠিত হয় 1972 সালে। যৌথ নদী কমিশন, যেটা ভারত আর বাংলাদেশের মধ্যে গঠন করা হয়েছিল। এই দেখেন, আমাদের এই আন্তঃসীমান্ত নদী নিয়ে অনেক ঝামেলা। আন্তঃসীমান্ত নদী কি এক বা একাধিক দেশের কি হতে হবে? বর্ডারটা অতিক্রম করতে হবে, তখন আমরা সেটাকে কি বলবো? আন্তঃসীমান্ত নদী বলবো। তো আন্তঃসীমান্ত নদী নিয়ে 2টা সোর্স রয়েছে, আপনার বই সহ অন্যান্য সব বই রয়েছে। একটা হলো যৌথ নদী কমিশন, এটা একটা সোর্স রয়েছে। আর একটা সোর্স রয়েছে কি? বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া। আমরা বাংলাপিডিয়াকে ফলো করব না, আমরা কোনটাকে ফলো করব? আমরা ফলো করব যৌথ নদী কমিশন যেটা রয়েছে সেটা। এই যৌথ নদী কমিশন গঠিত হয় কত সালে? 1972, এটা আমরা বলে ফেলছি। বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী কতটি? এটার একটু উত্তর করি আমরা। বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী কতটি? আচ্ছা, আপনারা কি উত্তর করেছেন এটার? ইসরাত জাহান ইতি, জি জি, আপনি মনে হয় করেছেন এটা। আচ্ছা, আমরা এটার একটু উত্তর করি সবাই, যে বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী কতটি? বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী কতটি? এটার একটু উত্তর করি আমরা। জান্নাতুল ফেরদৌস আপু, পড়তে বসেন। এটার একটু উত্তর করি আমরা। আচ্ছা জি জি, সবাই উত্তর করতেছেন। বাংলাদেশের মোট আন্তঃসীমান্ত নদী কতটি? আন্তঃসীমান্ত নদী হইল 57টি। তো এই কোশ্চেন তারপরে যে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী এটা কতটি? বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী, বাংলাদেশ ভারত। হ্যাঁ, একজন বলে দিয়েছেন একবারে। বাংলাদেশ আর ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী হইল কতটি? 54টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদী হইল কতটি? 54টি। এই 54টির মধ্যে কয়টা নদী ভারত থেকে এসেছে? ভারত থেকে এসেছে। আচ্ছা, আমি একটু ভালো করে লিখে দেই, ভারত থেকে এসেছে কয়টা নদী, এটা একটু বলেন। কয়টা নদী ভারত থেকে এসেছে? কিছু বললেই পড়তে বসেন, ঠিক যেন স্বজন হারানোর বেদনা আছে। কিন্তু আমরা স্বজন হারানোর বেদনা এই সংক্রান্ত পড়বো। আমরা আজকে রাজকুমার রাজকন্যা এগুলোর কাহিনী পড়বো, অনেক সুন্দর। আচ্ছা, আপনারা মনে হয় প্রশ্নটা বুঝতে পারেন নাই। ভারত থেকে আমাদের এই দেশে এসে কয়টা? ভারত থেকে আমাদের এই দেশে এসেছে হইল 53টি। আর একটা বাংলাদেশ থেকে গিয়েছে, সেটার নাম কি আমাদের? সেটার নাম হইল কুলিক।
সেটার নাম হইলো আমাদের কুলিক। তাহলে ভারত থেকে এসেছে কয়টি? ভারত থেকে এসেছে আমাদের, আচ্ছা একটু কলমটা আসুক। আমি ক্লাস নিতে নিলে মশা মাছি সবাই আমাকে ডিস্টার্ব করে। আচ্ছা আমরা জানি কোথায় ছিলাম, বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত মোট নদী আমাদের কয়টা? মোট নদী আমাদের 54টা, এর মধ্যে ভারত থেকে আসছে হলো 53টা, আর বাংলাদেশ থেকে গেছে হলো একটা। সে একটা নদীর নাম কি? কুলিক নদী। আর বাংলাদেশ ও মিয়ানমারের আন্তঃসীমান্ত নদী হইলো আমাদের 3টা, এই মোট হইলো 57টি। মোট 57টি আমাদের আন্তঃসীমান্ত নদী। প্রশ্ন যদি কখনো 57 না থাকে তখন আপনি 58কে দাগাবেন। আর বাংলাপিডিয়া এটা তেমন কোনো সোর্স না, যেহেতু নদী কমিশন যেটা নদী নিয়ে কাজ করতেছে সেটাই আমাদের সবচেয়ে বড় সোর্স। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা তারপরে দেখেন এখানে একটা মানচিত্র দেওয়া আছে খুব সুন্দর করে নদী নিয়ে। এখানে আমি পরে আসবো, যখন নদী নিয়ে আমরা আলোচনা করবো তখন চলে আসবো এখানে। আচ্ছা তারপরে আমাদের এখন মেইন যে কোশ্চেন গুলো এগুলো এখন শুরু হয়ে যাবে, আমরা একটু এটা দেখবো। সেটা হলো বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত? এই মুহুরীর চর কিন্তু বিরোধপূর্ণ একটা চর, বিরোধপূর্ণ একটা চর কিন্তু এই মুহুরীর চর। এই মুহুরীর চরের অবস্থানটা অ্যাকচুয়ালি কোন জেলায়? নোয়াখালী, রাজশাহী, ফেনী নাকি ভোলা? এই কোনটা হবে? এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর এটা একটু বলি। আপু আপনি ইংরেজি পড়েন, নোটগুলো বের করে আপনার ক্লাস করা লাগবে না। এটার একটু উত্তর করি আমরা। এবং আর একটা কোশ্চেন আপনাদের, নদীর নামে জেলার নাম, নদীর নামে জেলার নাম কোনটা? এটা একটু উত্তর করি আমরা, যে নদীর নামে জেলার নাম, এটা একটু উত্তর করবেন। আর একটা হলো বহুল আলোচিত মুহুরীর চর, এটা কোন জেলায় অবস্থিত? মুহুরীর চরটা কোন জেলায় অবস্থিত? আচ্ছা ঠিক আছে, সবাই সঠিক উত্তর করেছেন। আচ্ছা ফেনী জেলা, হ্যাঁ ঠিক আছে। দেখেন নদীর নামে জেলাটা কি আমাদের? ফেনী নদী রয়েছে, ফেনী জেলাটাও রয়েছে। আর এই মুহুরীর চর যেটা, এই মুহুরীর চরের অবস্থান কোথায়? মুহুরীর চরের অবস্থান হইলো জেলা হিসেবে কোথায়? জেলা হিসেবে হইলো ফেনী, জেলা হিসেবে ফেনী। যদি আপনাকে উপজেলার কথা বলা হয়, উপজেলা, উপজেলা হিসেবে কোথায়? পরশুরাম, পরশুরাম উপজেলায়। আর যদি নদীর কথা বলা হয়, নদী কোনটা? নদী হইলো মুহুরী নদী, মুহুরী নদ, আচ্ছা মুহুরী নদী সংলগ্ন, সংলগ্ন। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তাহলে বহুল আলোচিত মুহুরীর চর যেটা, এই মুহুরীর চরের অবস্থান কোথায়? মুহুরীর চরের অবস্থান হইলো জেলা হিসেবে যদি আমরা বলি সেটা কোথায়? ফেনী জেলায়। যদি উপজেলার কথা বলা হয় তখন কোনটা হবে? পরশুরাম উপজেলায়। আর যদি বলা হয় নদীর কথা, সেটা হলো মুহুরী নদী সংলগ্নে এই মুহুরীর চরটা অবস্থান করতেছে, যেটা আমাদের কি? বিরোধপূর্ণ চর, বিরোধপূর্ণ চর। আরো কয়েকটা আমি চরের নাম লিখি, আপনারা বলবেন এই চরের অবস্থানগুলো কোথায়। প্রথমত হলো নির্মল চর, নির্মল চর এটার অবস্থান কোথায়? আর একটা হলো চর কুকরি মুকরি, কুকরি মুকরি এটার অবস্থান কোথায়? চর কুকরি মুকরি, আর একটা হলো নির্মল চর, এইটার অবস্থান কোথায়? এগুলো একটু আমরা বলি সবাই। রাকিব ভাই নদী, আমি নদী না তো, আমি নদ, সাদিয়া নদী। ভাইয়া আমরা বিরহে থাকা বাচ্চারা আপনার ক্লাস চাচ্ছি। হ্যাঁ আপু আপনাদের ক্লাস নেব, আমি অনেক সুন্দর ক্লাস নেব, সমস্যা নেই। এটা একটু বলি আমরা সবাই। এই যে চর কুকরি মুকরি, তারপরে হইলো এই যে আমাদের আরেকটা রয়েছে এখানে নির্মল চর, এগুলোর অবস্থান কোথায়? নির্মল চরের অবস্থান কোথায়? আর ভাসান চর, ভাসান চর তো নোয়াখালী আমাদের, ভাসান চর। তারপরে রাজশাহীতে আমাদের কি? নির্মল চর। তারপরে যদি আমরা নেক্সটে যাই, ফেনীতে আমাদের কি? মুহুরীর চর। এবং আমাদের ভোলাতে কি রয়েছে? এই যে চর কুকরি মুকরি রয়েছে, চর কুকরি মুকরি, চর কুকরি মুকরি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আমরা একটা বিষয় বুঝলাম, চর এটা কিন্তু ভাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে চর যতগুলো আছে সবগুলো মুখস্থ করে নেবেন। আপনি যদি নিজে কোনো শর্টকাট বের করতে পারেন সেই শর্টকাট অনুযায়ী পড়বেন, না হলে আপনার নিজের মতো করে মুখস্থ করবেন আর কি, যেভাবে হোক মনে রাখা লাগবে আপনার। তাহলে বহুল আলোচিত মুহুরীর চর যেটা কোথায় অবস্থান করতেছে? আমাদের ফেনীতে অবস্থান করতেছে। আর নির্মল চর এটা রাজশাহীতে, রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এটা রাজশাহীতে অবস্থান করতেছে নির্মল চরটি। তারপরে আমাদের অন্যতম আরেকটা কোশ্চেন,
সেটা হলো বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? আর বার্মার বর্তমান নাম কি? বার্মার বর্তমান নাম কি? এই দুইটা একটু বলি আমরা। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি? নাফ নদী, যমুনা নদী, গোমতী নদী নাকি কর্ণফুলী নদী? এই চারটার মধ্যে কোনটা হবে? আচ্ছা আপু, আপনি যদি না পারেন তাহলে চলে যান, ক্লাসটা পরে করে নিন যখন আপনি ইয়ে করবেন আর কি। হ্যাঁ, বার্মার বর্তমান নাম হইলো কি? মিয়ানমার। আর এই যে মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী নদী আমাদের কয়টা? সীমান্তবর্তী নদী বলতে আমরা আন্তঃসীমান্ত নদী যেটা সেটাই ধরবো একেবারে। টোটাল আমাদের কয়টা? তিনটা। এই তিনটার মধ্যে এখানকার এই অপশনের মধ্যে আছে হইলো নাফ। নাফ। আচ্ছা আপনাদের কাছে কোশ্চেন, বাংলাদেশ ও মিয়ানমারের যে আন্তঃসীমান্ত নদী যে তিনটা, এই তিনটা নদীর নাম কি কি? নাম কি কি একটু বলি কমেন্ট করে, নাম কি কি? আর এটা নিয়ে আমরা একটু পড়বো, চলেন। নাফ নদী। বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটা? সীমান্তবর্তী নদী হইল নাফ নদী। আর এই নাফ নদীর মোহনায় অবস্থান করতেছে কি জানেন? নাফ নদীর মোহনায় অবস্থান করতেছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন অবস্থান করতেছে এই নাফ নদীর। আচ্ছা, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে আন্তঃসীমান্ত নদী রয়েছে তিনটা, এগুলোর একটু নাম বলি আমরা। আচ্ছা আচ্ছা, আমরা বলি একটু সবাই। আচ্ছা, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যে তিনটা আন্তঃসীমান্ত নদী রয়েছে মোট আমাদের কয়টা? 57টা। বাংলাদেশ ও ভারতের সাথে, আর মিয়ানমার আর বাংলাদেশের সাথে কয়টা? বাংলাদেশের সাথে তিনটা। তিনটার মধ্যে একটা পাইছি যেখানে নাফ, আর দুইটা কি কি? দুইটা একটু বলি আমরা। নদ নদীর মধ্যে কত প্যাচ? প্যাচ নাই তো আপু। এই যে নদ হইলো রাকিব ভাইয়া আর নদী হইলো সাদিয়া আপু, বুঝতে পারছেন? জি জি, সাঙ্গু মাতামহুরি নাফ। সাঙ্গু মাতামহুরি নাফ। সাঙ্গু মাতামহুরি, আর একটা কি হইলো আমাদের? নাফ। নাফ। সীমান্তবর্তী নদী হইলো আমাদের টোটাল দুইটা, এই সাঙ্গু আর নাফ, মানে সীমান্তে অবস্থান করতেছে। কখনো যদি আপনি প্রশ্ন দেখেন যে নাফ দেওয়া আছে, সাঙ্গু দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, আপনি নাফকে দাগাবেন। কখন যদি আপনি নাফ না দেখেন তখন আপনি কি করবেন? সাঙ্গুকে দাগাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর মাতামহুরের তো বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার এখানে। জি জি, আপনারা সবাই কমেন্ট করছেন সাঙ্গু মাতামহুরি নাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী নদী কয়টা? আমাদের সীমান্তবর্তী নদী আমরা এখানে ধরবো হলো দুইটা, সাঙ্গু একটা আর নাফ একটা। যদি দুইটা অপশনে থাকে অবশ্যই নাফকে দাগাবো, বাট একবার রাজশাহী ইউনিভার্সিটি থেকে কোশ্চেন আসছিল, সেখানে এই নাফটা ছিল না, সেখানে সাঙ্গু ছিল। এই সাঙ্গুকে আমাদের দাগাতে হবে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেন যদি দেখি, পূর্বাশা। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? নিঝুম দ্বীপ, সন্দ্বীপ, কুতুবদিয়া নাকি দক্ষিণ তালপট্টি? পূর্বাশা বা নিউমোর, পূর্বাশা বা নিউমোর, এই দ্বীপের আমাদের অপর নাম কি? নিঝুম দ্বীপ, সন্দ্বীপ, কুতুবদিয়া নাকি দক্ষিণ তালপট্টি? আমি যদি একটু পূর্বাশা দ্বীপ নিয়ে কথা বলি। আচ্ছা আগে আপনারা একটু উত্তর করেন, উত্তর করার পর আমি কথা বলতেছি এটা নিয়ে। আচ্ছা তারপরে, জি জি, আপনারা সবাই সঠিক উত্তর করেন। না আপু, ওইটা তো এমনিতেই একটা নাম জাস্ট। আচ্ছা, তো দেখেন এটার একটু উত্তর করি আমরা। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হইলো কিন্তু আমাদের কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে যদি আমি একটু আলোচনা করি, দক্ষিণ তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ, এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অ্যাকচুয়ালি অবস্থান কোথায়? দক্ষিণ তালপট্টি দ্বীপের অবস্থান হইলো সাতক্ষীরা। সাতক্ষীরাতে এটা অবস্থান করতেছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে 1970 সালে গুরখি যে ঘূর্ণিঝড়টা হয়েছিল সেটার মাধ্যমে। এটা কি কয়? জেগে ওঠে। এটা জেগে উঠেছিল কবে? 1970 সালে। এই দ্বীপটা 1971 সালে যখন আমাদের যুদ্ধ হয়েছে তখন ভারতীয় সেনারা এখানে ছিল। ভারতীয় সেনারা কিন্তু এখানে ছিল সেই সময়। ভারতীয় সেনা যখন এখানে ছিল, আমরা যখন স্বাধীন হয়ে গেছি, মানে বিজয় লাভ করেছি, তারপরে আমরা তাদেরকে বললাম যে চলে যাও, বাট তারা সেখান থেকে চলে যায় নাই। তারপর থেকে এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা হয়ে উঠছিল কি আমাদের বাংলাদেশ ও ভারতের মধ্যে কি একটা বিরোধপূর্ণ দ্বীপ।
বিরোধপূর্ণ দ্বীপ হিসেবে এটা বিবেচিত হয়েছিল। তারপরে কি হয়েছে, তারপরে 2009 সালে এসে এটা পুরোপুরি কি হয়ে যায়, ডুবে যায়, মানে একেবারে বিলীন হয়ে যায়, যার কারণে পরবর্তীতে এটা নিয়ে আর কোনো বিরোধ থাকে না। যদি কখনো প্রশ্ন আসে যে বিরোধ ছিল কোনটা নিয়ে, সেটা হলো আমাদের এই যে দক্ষিণ তালপট্টি যে দ্বীপটা রয়েছে সেইটা নিয়ে। এটা কিন্তু আমাদের দেশে দক্ষিণ তালপট্টি হিসেবে পরিচিত, আর ভারতে ছিল এটা পরিচিত পূর্বাশা দ্বীপ বা নিউমোর দ্বীপ। পূর্বাশা বা নিউমোর দ্বীপ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো পূর্বাশা দ্বীপ বা নিউমোর দ্বীপ এটা অ্যাকচুয়ালি জেগে উঠেছিল কখন, জেগে উঠেছিল 1970 সালের বুরকি নামক যে ঝর্ণাটা যে ঝড়টা হয়েছিল সেই সময় এটা জেগে উঠেছিল। এগুলো একটু নোট করে নিন। এবং পরবর্তীতে ডুবে যায় কবে, ডুবে যায় হইলো 2009। কখন এটা আমাদের সাথে বিরোধ হয়েছে, যখন ভারতীয় সেনারা এই দক্ষিণ তালপট্টি দ্বীপে অবস্থান করতেছিল, তারপর থেকে এটা কি হিসেবে বিবেচিত হয়েছিল, বিরোধপূর্ণ দ্বীপ হিসেবে বিবেচিত হয়েছিল। পরে 2009 যখন ডুবে যায় তারপর ওটা নিয়ে আর কোনো বিরোধ থাকে না। আর এটার অবস্থান কোথায়, সাতক্ষীরাতে অবস্থান করতেছে, সাতক্ষীরাতে। আশা করি বিষয়টা ক্লিয়ার এখানে দ্বীপ নিয়ে যে ঝামেলাটা ছিল। আচ্ছা, যদি আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, এটার একটু উত্তর করেন আপনারা সবাই, যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থান করতেছে। আমরা যখন বাংলাদেশের দিক নির্ণয় যেটা, এই যে দিক নির্ণয় যেটা, সেই সময় কিন্তু আমরা ডিটেইলস পড়েছিলাম বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থান করতেছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার নাকি বান্দরবন, এই চারটার মধ্যে কোনটা হবে? আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা সবাই। হ্যাঁ হ্যাঁ, সবাই উত্তর করতেছি আমরা, গ গ কক্সবাজার। আচ্ছা, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান কোথায়, কোন জেলায় অবস্থান করতেছে, কক্সবাজারে অবস্থান করতেছে। আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চাই আমরা, উপজেলাটা কি হবে, উপজেলা, উপজেলাটা কি হবে? আমরা কক্সবাজার বলে ফেলছি, এখন একটু উপজেলাটা দেখি। জি জি, 4 গ বুঝতে পারছি, আপনারা এটা একটু উত্তর করেন। যে মানুষের সেন্ট মার্টিন দ্বীপ যেটা অবস্থান কোথায়, অবস্থান হইলো কক্সবাজারে। তো সেন্ট মার্টিন অ্যাকচুয়ালি কোন উপজেলায় অবস্থান করতেছে, কোন উপজেলায় অবস্থান করতেছে, এটার মাধ্যমে আজকে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার করব। আর প্রধান যে বিষয়টা সেটা হলো প্রবাল দ্বীপ। প্রবাল দ্বীপ, এটাকে প্রবাল দ্বীপ কিসের জন্য বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে। জি জি, টেকনাফ, জি জি টেকনাফ। আচ্ছা, আমরা এখন বিষয়টা বুঝতে পারছি, এখন আমরা ডিটেইলস দেখি। যে সেন্ট মার্টিন দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপের যে জেলা যেটা, এই জেলা কি হইলো আমাদের এখানে কক্সবাজার, কক্সবাজার আমাদের জেলা। আর যদি আমরা উপজেলা বলি, উপজেলা হিসেবে আমরা কি পাচ্ছি এখানে, টেকনাফ, টেকনাফকে আমরা পাচ্ছি। আর একেবারে আমাদের সর্বদক্ষিণের যে স্থানটা সেটা হলো আমাদের কি, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন যেটা ইউনিয়ন হিসেবে পরিচিত। দেখেন কখনো যদি পরীক্ষায় আসে যে সর্বদক্ষিণের স্থান কোনটা, এখানে সেন্ট মার্টিনও দেওয়া রয়েছে, আবার আরেকটা অপশন কি দেওয়া রয়েছে, সেরাদ্বীপ রয়েছে। আপনি কোনটাকে দাগাবেন, সেন্ট মার্টিনও রয়েছে, সেরাদ্বীপও রয়েছে, তখন অ্যাকচুয়ালি আপনি কোনটাকে দাগাবেন। বাংলাদেশের সেন্ট মার্টিন কোন জেলায় অবস্থিত, এটা আমরা বের করছি কক্সবাজার, উপজেলা বের করছি আমরা কোথায়, টেকনাফ। এবং এই সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ দুইটাই অপশনে দেওয়া আছে, এবং বলা হয়েছে কি সর্বদক্ষিণের স্থান, সর্বদক্ষিণের স্থান, সর্বদক্ষিণের স্থান এটা অ্যাকচুয়ালি কোথায়। তো আপনি দুইটার মধ্যে কোনটা দাগাবেন, সেন্ট মার্টিন দাগাবেন নাকি সেরাদ্বীপকে দাগাবেন? আপনারা একটু দ্রুত বললে আমি দ্রুত শেষ করতে পারবো। আচ্ছা, এটা একটু বলি আমরা, দুইটা অপশনে থাকলে আমরা অ্যাকচুয়ালি কোনটাকে দাগাবো। দেখেন এই যে টেকনাফ যেটা, এই যে আমাদের সেন্ট মার্টিন যেটা রয়েছে, আলাদা আলাদা করে লেখা হয়ে গেছে। সেন্ট মার্টিন যে দ্বীপটা রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণের যে অংশ, দক্ষিণ মানে কি নিচের দিকে, ম্যাপের নিচের দিকে যে অংশ, এই অংশে অবস্থান করতেছে কি, এই অংশে অবস্থান করতেছে, বা এই অংশের নামটা হলো আমাদের সেরাদ্বীপ, সেরাদ্বীপ। আর এখানে কি বলছে, আমাদের প্রশ্ন কিন্তু বলে নাই যে দক্ষিণের উপজেলা বা জেলা, এরকম কোনো কিছু কিন্তু বলে নাই, ডিরেক্ট বলছে কি স্থান বলছে। তো স্থান বললে আমাদের অবশ্যই কিন্তু সেরাদ্বীপ হবে। তো এই প্রশ্নটার দিকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে যে সর্ব দক্ষিণের বা সর্ব উত্তরের স্থান বলছে নাকি উপজেলা বলছে নাকি জেলা বলছে, সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটা কিন্তু সেরাদ্বীপ হবে। সেন্ট মার্টিনের দক্ষিণের যে আরো কিছু অংশ রয়েছে, দক্ষিণ দিকে রয়েছে, সেটা হলো সেরাদ্বীপ। তার মানে দক্ষিণের একেবারে দক্ষিণের অংশ কোনটা, দক্ষিণের অংশ হলে কিন্তু অবশ্যই কি হবে আমাদের, সেরাদ্বীপটা হবে, এই যে সেরাদ্বীপ। আশা করি বিষয়টা ক্লিয়ার এখানে। তো আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই, সেটা হলো বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত,
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট। প্রথম অপশন দেওয়া আছে এখানে নারায়ণগঞ্জ, ঢাকা, ফরিদপুর নাকি চাঁদপুর। আরেকটা কোশ্চেন এখানে, আগে কোথায় ছিল? আগে কোথায় ছিল? আগে কোথায় ছিল? বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের অবস্থান কোথায়? নারায়ণগঞ্জ হবে, ঢাকা হবে নাকি ফরিদপুর হবে নাকি চাঁদপুর হবে? এবং এটা কিন্তু বর্তমানে কথা বলছে এবং আগে কোথায় ছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি, আমার কথার দ্বারা আপনারা বুঝতে পারতেছেন যে নদী গবেষণা ইনস্টিটিউট যেটা আগে এক জায়গায় ছিল বর্তমানে কিন্তু আরেক জায়গায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সঠিক উত্তর। আগে কোথায় ছিল? আগে হইলো ঢাকায় ছিল। আর বর্তমান কোথায়? বর্তমান হইলো ফরিদপুর। বর্তমান আমাদের ফরিদপুর, আগে হইলো কোথায় ছিল? আগে হইলো ঢাকায় ছিল। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা নেক্সট কোশ্চেন যদি দেখি, নেক্সট কোশ্চেন আমাদের সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? টেকনাফ, খুলনা, পটুয়াখালী নাকি কক্সবাজার? এবং এই সাগরকন্যা অ্যাকচুয়ালি কিসের জন্য বলা হচ্ছে? কি রয়েছে এখানে? এখানে কি রয়েছে যার জন্য এটাকে আমরা সাগরকন্যা বলতেছি? এটা একটু উত্তর করি আমরা। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? টেকনাফ, খুলনা, পটুয়াখালী নাকি কক্সবাজার? এই চারটার মধ্যে কোনটা হবে? আপনারা একটু উত্তর করেন। জি জি, আপনারা মোটামুটি সবাই উত্তর করতেছেন। আচ্ছা, তো দেখেন সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা হইল পটুয়াখালীর ভৌগোলিক নাম। পটুয়াখালীর ভৌগোলিক নাম অ্যাকচুয়ালি কিসের জন্য বলা হচ্ছে? কারণ এখানে একমাত্র একটা সমুদ্র সৈকত রয়েছে যেটার নাম হইলো কি? কুয়াকাটা। যেটার নাম হইলো কুয়াকাটা। আর এই কুয়াকাটা থেকে কি করা যায়? একই সাথে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখা যায়, যার কারণে আমরা এটাকে কি বলতেছি? এটাকে আমরা বলতেছি হইলো সাগরকন্যা। এই যে পটুয়াখালী, স্পেশালি কারণটা কি? স্পেশালি কারণ হলো এখানে রয়েছে কি? কুয়াকাটা সমুদ্র সৈকত। আর একমাত্র কুয়াকাটা সমুদ্র সৈকত থেকেই কিন্তু আমরা সূর্য অস্ত এবং সূর্যোদয় দেখতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আরেকটা অঞ্চল রয়েছে, সেটা হলো খুলনা। এই খুলনাকে কি বলা হয়? খুলনাকে বলা হয় হইলো কুয়েত সিটি। খুলনাকে বলা হয় কুয়েত সিটি। কুয়েত সিটি বলার কারণ এখানে বাণিজ্যিক যে ব্যাপারটা আছে এটা অনেক বেশি প্রসার, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে কি? কুয়েত সিটি। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় দেখতে পারলাম, একটা হলো খুলনা, খুলনাকে বলা হচ্ছে কুয়েত সিটি, আর পটুয়াখালীকে বলা হচ্ছে কি? সাগরকন্যা। সাগরকন্যা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আমাদের হিমালয়ের কন্যা ছিল, হিমালয়ের কন্যা ছিল কিন্তু পঞ্চগড়। পঞ্চগড় এটা ছিল কি আমাদের? হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা এটা কি হিসেবে? জেলা হিসেবে। আর যদি বলা হয়তো দেশ হিসেবে, তখন কি ছিল আমাদের? দেশ হিসেবে ছিল হইলো নেপাল। দেশ হিসেবে ছিল হইলো নেপাল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে ভৌগোলিক নামগুলো রয়েছে, এই ভৌগোলিক নামগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা নেক্সট দেখি। নেক্সট হলো নিঝুম দ্বীপের আয়তন কত? নিঝুম দ্বীপের আয়তন কত? প্রায় 80 বর্গ কিলোমিটার, 82 বর্গ কিলোমিটার, 85 বর্গ কিলোমিটার, 91 বর্গ কিলোমিটার। এটা একটু বলি আমরা, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? চারটা অপশনের মধ্যে কোনটা হবে? জি জি। আচ্ছা, সিরিয়াস, সবাইকে সিরিয়াস হইতে হবে। আমরা একটু দ্রুত শেষ করবো আর কি। আপনারা দ্রুত কমেন্ট করে জানাবেন, আমরা শেষ করে দেবো এটা। আচ্ছা, প্রশ্নটা ছিল হলো নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের আয়তন কত? আর একটা কোশ্চেন, নিঝুম দ্বীপের অবস্থানটা কোথায়? এটা একটু বলি আমরা। নিঝুম দ্বীপের অবস্থানটা কোথায়? নিঝুম দ্বীপের অবস্থান কোথায় এটা একটু আমাদের জানান। আর নিঝুম দ্বীপের আয়তন কত? 80, 82, 85 নাকি 91 বর্গ কিলোমিটার? কোনটা হবে এখানে? আমরা প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছি। প্রায় এখানে কত? 91 বর্গ কিলোমিটার। 91 বর্গ কিলোমিটার। 91 বর্গ কিলোমিটার। তো বলি আমরা নিঝুম দ্বীপের অ্যাকচুয়ালি অবস্থানটা কোথায়? নিঝুম দ্বীপের অবস্থান কোথায়? জি, নাবিলা নুসরাত আপু, ঠিক আছে আপনার। হ্যাঁ, এটা সঠিক উত্তর হয়েছে। আমি অবস্থানটা জিজ্ঞাসা করছিলাম, অবস্থানটা কোথায়? সাবিয়া ইয়াসমিন, আগের প্রশ্নে আপনি আছেন কুয়াকাটা। জি জি, হাতিয়া নোয়াখালী এখানে অবস্থান করতেছে। তো অ্যাকচুয়ালি আমাদের ওইটা নিয়েও ঝামেলা না, অবস্থান আপনারা পারবেন। আমি যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হলো নিঝুম দ্বীপ। এটার অ্যাকচুয়ালি আগের নাম কি ছিল জানেন? আগের নাম ছিল কিন্তু চর ওসমান।
চর ওসমান ছিল আগের নাম। তো আগের নাম চর ওসমান থেকে নিঝুম দ্বীপ কিভাবে হইলো? 1970 সালে যখন এই যে গুরকি যে ঝড়টা হয়েছিল, এই গুরকি ঝড় হওয়ার ফলে এই নিঝুম দ্বীপে অনেক মানুষ মারা যায়। অনেক মানুষ মারা যাওয়ার কারণে এখানে নামটা দেওয়া হয়েছে নিঝুম, মানে একবার নিঝুম হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে দ্বীপটা, এত মানুষ এখানে মারা গেছে। তো আগের নাম এটা কি ছিল? আগের নাম ছিল চর ওসমান। অনেক বেশি মানুষ এখানে মারা যাওয়ার কারণে এটার নাম কি হয়েছে? নাম দেওয়া হয়েছে নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি জি, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থান করতেছে কি আমাদের নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপ আর কি। ভাইয়া কারেন্ট থাকে না, তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা আমি তাহলে আজকে দ্রুতই শেষ করব, প্যারা নিয়েন না। তো দেখেন এখানে যারা নতুন যারা রয়েছেন তাদের জন্য এটা হইলো কি, এই যে 10টা বেসিক ক্লাস, আপনার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে বলবেন যে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে জাস্ট সাবস্ক্রাইব করে, বা আপনারা যেখান থেকে দেখতেছেন এটা ফলো করে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে জাস্ট স্ক্রিনশট যদি পাঠাই দেয় তাহলে এগুলো ফ্রি ক্লাস দিয়ে দেওয়া হবে। এই ক্লাসগুলো করার মাধ্যমে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে ইংরেজি অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর দেখেন আমাদের 3টা ব্যাচ চলতেছে, মোটামুটি আমাদের 2টা ক্লাস হয়েছে, সবগুলো ক্লাস রেকর্ড আছে। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য, একেবারে ভর্তি শেষ পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। সেকেন্ড টাইমার এটা হলো সেম 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। যারা জাস্ট পিউপির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছে তাদের জন্য FASS FSSS এই ইউনিটটা রয়েছে এখানে। তো দেখেন গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাস নেই, যেখানে ক্লাসে আপনি ডাইরেক্ট আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। নতুন যারা রয়েছেন তাদের জন্য, যারা পুরাতন তাদের এগুলো শুনতে হবে না, যারা ভর্তি হয়ে আছেন আর কি। তো আপনার সেটটা ইনশিওর করার জন্য এই যে বিকাশ, নগদ, রকেটে আপনারা কি করতে পারেন? ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারেন। আপনার বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদেরকে প্লিজ সাজেস্ট করিয়েন, এটা খুব দরকার আমাদের জন্য এখন স্টুডেন্ট ভর্তি হওয়া, কারণ আমরা নতুন আরেকটা ব্যাটারি নেব, ক্লাসের মধ্যে ঝামেলা হয়। তো দেখেন তারপরে আমাদের যদি মেন্টর প্যানেলের কথা বলি, এই যে আবির মাহমুদ রয়েছে, দিনা আপু রয়েছে, পৃথা আপু রয়েছে, তাসনিমা আপু রয়েছে, আমি রয়েছি। ভর্তি হওয়ার মাধ্যমে দিনরাত 24 ঘন্টা অ্যাক্সেস, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন পড়াশোনা রিলেটেড। তো দেখেন আচ্ছা তারপর আমাদের নেক্সট কোশ্চেন যেটা, সেটা যদি বলি আমি, এই যে 8 বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারার নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? এটা অনেক বেশি কনফিউশন কোশ্চেন, এটা আমি আজকে সুন্দর করে সলভ করে দেবো, তারপর আর কখনোই ঝামেলা হবে না। চাঁদপুর, দেওয়ানগঞ্জ, আজমেরীগঞ্জ নাকি ভৈরব, কোনটা হবে? বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ার নদীর মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? কোশ্চেন অনুযায়ী উত্তর হবে একটা, বা কোশ্চেনটা আসলে কোন ভাব দিচ্ছে সেই ভাব অনুযায়ী উত্তর হবে আরেকটা। এটার একটু উত্তর করি আমরা সবাই। আপনারা যারা ভর্তি হতে চান তারা সুন্দর করে আবির মাহমুদ পেজে নক দেবেন, বুঝতে পারছেন? আচ্ছা কঠিন কোশ্চেন না, এটার একটু উত্তর করি আমরা সবাই। জি আমি জানি এটা সবাই উত্তর ভুল করবেন, সবাই উত্তর করবেন এটা আজমেরীগঞ্জ, বাট এই দুইটা অপশনে থাকলে আজমেরি আর ভৈরব, তাহলে আমরা অ্যাকচুয়ালি কোনটা দাগাবো, কোনটা দাগাবো এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। জি জি আচ্ছা, আপনারা সবাই গ উত্তর করতেছেন আজমেরীগঞ্জ। তো আমাদের এটা সলভ করার জন্য অ্যাকচুয়ালি দরকার হইলো আমরা ম্যাপ দেখবো একটু, নদী সংক্রান্ত যে ম্যাপ যেটা, আশা করি আপনারা দেখতে পারতেছেন, সমস্যা হওয়ার কথা না। তো দেখেন প্রধান নদী সমূহ এখানে মিলন স্থল যেটা সেটা দেওয়া হয়েছে, এটা একটু আমরা দেখব। তো দেখেন আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো সুরমা আর কুশিয়ারা। এই সুরমা, হ্যাঁ কট খেয়ে গেছেন, সুরমা আর কি কুশিয়ারা, সুরমার কুশিয়ারা, এটার আমরা একটু উৎপত্তিটা দেখবো। এই সুরমা কুশিয়ারার যে মেইন যেটা প্রবাহ নদী সেটা হলো কোথায়? মেঘনা। আর এই মেঘনা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? আসামের লুসাই পাহাড় থেকে হয়েছে। মেবি নবম দশম শ্রেণী এখন হয়তো বা কারেকশন করে দিয়েছে, আগে এটা মিজোরামের লুসাই পাহাড় দিয়েছিল, বাট ওটা ভুল। এইটা পুরোটা জুড়ে রয়েছে এখানে কি লুসাই পাহাড়, উপরের অংশে রয়েছে আসাম, তার মানে এটা হবে আসামের লুসাই পাহাড়, নিচের যে অংশ রয়েছে সেটা হবে কি মিজোরামের লুসাই পাহাড়। আর এই নদীটা ভারতের নাম হলো বরাক, ভারতের নাম হলো কি বরাক। তাহলে যদি বলা হয় মেঘনা নদীর আরেক নাম কি, সেটা হলো কি বরাক আরেকটা নাম আর কি। তো দেখেন সুরমা আর কুশিয়ারা এটা মিলিত হয়েছে কোথায়? এটা মিলিত হয়েছে ভাই এই যে আজমেরীগঞ্জ হবিগঞ্জ, এখানে কি হয়েছে? মিলিত হয়েছে সুরমা আর কুশিয়ারা। এখানে মিলিত হয়ে নাম কি নিয়েছে জানেন? এখানে মিলিত হয়ে নাম নিয়েছে হলো কালনি, এখানে মিলিত হয়ে নাম নিয়েছে হলো কালনি। বাট আমাদের প্রশ্নে বলা হচ্ছে সুরমা আর কুশিয়ারা কোথায় মিলিত হয়ে নাম হয়েছে হইলো মেঘনা। আজমেরীগঞ্জে যখন মিলিত হয়েছে এই নামটা কিন্তু ছিল কি এখানে কোথায়? আচ্ছা ঠিক আছে, উল্টা পাল্টা কমেন্ট করিয়েন না। আজমেরীগঞ্জ এখানে মিলিত হয়েছে, এখানে নাম কি ছিল? এখানে নাম ছিল হইলো কি কালনি নামটা ছিল। বাট প্রশ্ন করা হয়েছে যে মেঘনা নামটা আসে কই থেকে। তো দেখেন প্রশ্নের ধরনটা একটু আলাদা, তারা অ্যাকচুয়ালি চাচ্ছে যে মেঘনা যেখানে মিলিত হয়েছে সেটা।
এই যে সুরমা কুশিয়ারা এই নদীটা এসে কোথায় মিলিত হয়েছে? আজমেরীগঞ্জে মিলিত হয়েছে। আজমেরীগঞ্জে এটার নাম ছিল কি? কালনী নাম ছিল, কালনী নাম ছিল। এই কালনী যখন আসছে, এসে এই যে ভৈরব বাজার, ভৈরব কিশোরগঞ্জ, এখানে এসে মিলিত হয়েছে কার সাথে? পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। পুরাতন ব্রহ্মপুত্র আর এখানে কালনী মিলিত হয়ে হয়েছে কি? মেঘনা। তাহলে মেঘনা প্লাস পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয়ে নাম কি হয়েছে? নাম হয়েছে হইলো মেঘনা। এটা কোথায় মিলিত হয়েছে? ভৈরবে মিলিত হয়েছে। যেহেতু এখানে নদীর নাম উল্লেখ করে বলছে যে মেঘনার কথা, তাহলে কি হবে এখানে? অবশ্যই কিন্তু আমাদের ভৈরবটা হবে। এই যে ভৈরব যেটা রয়েছে সেটা হবে। এই মানচিত্র পুরোটা যখন আপনি বুঝবেন তখন আর নদী নিয়ে আপনার কখনোই কোনো ঝামেলাই হবে না। বেসিক ক্লাসে এই সবগুলো আমি ক্লিয়ার করে দেব, সমস্যা নাই। আর এখন যে কোশ্চেনটা আসবে সেটার সাথে মিল রেখে আমি আলোচনা করে দিব এখানে। আচ্ছা, আমরা যদি নেক্সট কোশ্চেনে দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের আসতেছে, একটু ওয়েট করি আমরা। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হলো আমাদের বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? এটার একটু উত্তর করি আমরা। সেন্ট মার্টিন, মহেশখালী, সেরাদ্বীপ নাকি নিঝুম দ্বীপ? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি এবং এটার অবস্থান কোথায়? এবং অবস্থান কোথায়? এটার অবস্থান, এটা ডিটেলস একটু জানাই আমরা। উত্তর করেন, ভুল বললে সমস্যা নাই, তো উত্তর করেন আপনারা। আচ্ছা, ঠিক আছে, সবাই কমেন্ট করতেছেন। এই যে তৌফিক হাসান, তৌফিক হাসান, তারপরে মারিয়া জান্নাত, জি জি, আপনারা সবাই উত্তর করতেছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা উত্তর করতে থাকেন, আমি আমার মতো বুঝাই। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যেটা, এই পাহাড়ি দ্বীপ হলো অবস্থান কোথায়? এটা পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী, মহেশখালী। আর এই মহেশখালীর অবস্থান কোথায়? এটার অবস্থান হইলো আমাদের কক্সবাজারে, কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার এটা অবস্থান করতেছে। তাহলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের অবস্থান কোথায়? অবস্থান হলো কক্সবাজার। আর নামটা কি? নামটা হলো মহেশখালী। আই মিন মহেশখালীর অবস্থান কোথায়? মহেশখালীর অবস্থান হইলো কক্সবাজারে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। এখানে কিন্তু দুইটা বিষয়, একটা হলো মহেশখালীর অবস্থান কোথায়, কক্সবাজার, এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত কোনটা? এই যে আমাদের মহেশখালী, মহেশখালী। ওই হ্যাঁ, আমি তো সেন্ট মার্টিনের ওখানে আরেকটা বিষয় পড়াতে চাইছিলাম, সেটা হলো প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন, যারা একটু পড়ছিলেন আর কি, আমাদের জীববিজ্ঞানটা পড়ছিলেন, ওখানে জু প্লাঙ্কটন নামে একটা বিষয় ছিল আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র যে জীব, শৈবাল যেগুলো আর কি, সেটার মধ্যে অন্যতম ছিল এখানে ললিপ। এই ললিপ যে শৈবালটা ছিল, এরা কি করে? একের পর এক প্রাচীর গঠন করে, যার মাধ্যমে কি করে? এরা পরবর্তীতে প্রবাল গঠন করে। প্রবাল, এই ললিপের সমন্বয়ে কি গঠন করা হয়? প্রবাল গঠন করা হয়। আর এই প্রবাল প্রাচীর রয়েছে আমাদের কোথায়? প্রবাল প্রাচীর রয়েছে এই যে সেন্ট মার্টিনে। সেই জন্য বলা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীর দ্বীপ যেটা, সেটা হলো আমাদের এই যে সেন্ট মার্টিন। এখানে অন্যতম যে বিষয়টা কাজ করে সেটা হলো কি? ললিপ, জু প্লাঙ্কটন বলতে পারি আমরা, বা আমরা শৈবাল বলতে পারি, এরা এই প্রাচীরটা গঠন করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেক জায়গায় প্রবাল যেটা, এটাকে একেবারে ডিরেক্ট শৈবাল হিসেবেই পরিচিত দেওয়া আছে। তো সমস্যা নাই, এটা আমরা জাস্ট মনে রাখলাম যে কিসের জন্য এটাকে প্রবাল প্রাচীর বলা হচ্ছে। ললিপ বা প্রবাল বা এই টাইপ যে শৈবাল যেগুলো ছিল, তারা কি গঠন করছে? এখানে প্রাচীর গঠন করছে। এটা অ্যাকচুয়ালি আপনি এইভাবে বুঝতে পারবেন না। আপনি একটু সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর দ্বীপ যেটা রয়েছে, এটা লিখে একটু গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে ওখানে আপনার পিকচার আসবে, কিছু পিকচার আসবে, পিকচার আসলে ওখান থেকে আপনি বুঝে নিতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, সেটা হলো কি এখানে পুনর্ভা, নাগর, টাঙ্গন কোন নদীর উপনদী? ভৈরব, মহানন্দা, কুমার নাকি বড়াল? এটা একটু বলি আমরা। পুনর্ভা, নাগর, টাঙ্গন কোন নদীর উপনদী? আমাদের দুইটা বিষয় চলে আসে, একটা হলো কি এখানে উপনদী, উপনদী, আর একটা হলো এখানে কি শাখা নদী। এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কি? ধরে নেন এটা হলো কি পানির প্রবাহ বা জলধারা বয়ে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলতেছি? নদী বলতেছি। তার একটা ব্যাপার, এখানে আরেকটা নদী মিলিত হয়েছে, এটা এখান থেকে আসছে। আরেকটা ব্যাপার, এখান থেকে এটা হলো কি গেছে। তো দেখেন এইটা যেটা আসছে সেটা হবে কি? এই যে মূল নদী যেটা, মূল নদীর এটা হবে কি? এটা হবে হইলো উপনদী, উপনদী। আর মূল নদী থেকে যেটা গেছে সেটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো হইলো শাখা নদী। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রধান একটা নদী থাকবে এখানে, মূল নদী, যেটাকে আমরা বলতেছি মূল নদী। এই মূল নদীতে এসে যদি কোনো নদী মিলিত হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হইলো উপনদী,
উপনদী। আর এই নদী থেকে যে নদী আরেকটা তৈরি হয়েছে সেটাকে বলবো আমরা কি শাখা নদী। তো বলা হচ্ছে পুনর্ভা, নাঙ্গল ও টাঙ্গন এটা কোন নদীর উপনদী? ভৈরব, মহানন্দা, কুমার নাকি বড়াল? এটা একটু বলি আমরা সবাই। 10 উত্তর করেন না আপনারা এখনো? মনে হয় কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে। আচ্ছা, তো দেখেন এটা সঠিক উত্তর কিন্তু কি মহানন্দা। তো পুনর্ভা, নাগর ও টাঙ্গন এটা কোন নদীর উপনদী? এটা মহানন্দা নদীর উপনদী। আর বাকি যে নদীগুলোর নাম দেওয়া আছে এখানে দেখেন, এই যে ভৈরব, কুমার, বড়াল, এই যে নদীগুলোর নাম দেওয়া আছে না, এই নদীগুলো আবার কিন্তু পদ্মা নদীর শাখা নদী। পদ্মা নদীর শাখা নদী, পদ্মা নদীর শাখা নদী হইলো এই যে বাকিগুলো ভৈরব, কুমার, বড়াল। তো আশা করি বিষয়টা এখানে বুঝতে পারছেন। তো আমরা নেক্সট যদি দেখি, বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়? বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়? রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা নাকি বগুড়া? রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা নাকি বগুড়া? আমি যে মানচিত্রটা আপনাদেরকে দেখালাম আবার দেখাবো, এই মানচিত্রটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা একটু বলি আমরা। জি, আগেরটা ঠিক আছে, মহানন্দার উপনদী। এটা একটু উত্তর করি আমরা যে বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল কোথায়, এটা উত্তর করেন। আমি একটু মানচিত্রে যাই, চলেন। প্রশ্নটা ছিল আমাদের বাঙালি ও যমুনা নদীর যে মিলনস্থল যেটা, এটা অ্যাকচুয়ালি কোথায়? তো দেখেন এটা আমাদের পুরো সবগুলো নদীর মিলনস্থল এখানে সুন্দর করে দেখানো হয়েছে, সুন্দর করে এখানে দেখানো হয়েছে। তো আমরা এখানে দেখতে পারি এই যে যমুনা নদী, যেটা ব্রহ্মপুত্র নদী এসে পরে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা পুরাতন ব্রহ্মপুত্র যেটা জামালপুরের মধ্যে দিয়ে ময়মনসিংহের দিকে চলে যায়, আর একটা হলো কি আমাদের এই যে যমুনা, এই যমুনার এখানে এসে বাঙালি নদীর এসে মিলন হয়েছে। এই মিলনস্থল যেটা, এটাকে আমরা কি বলতেছি কি বগুড়া। এই স্থানের নাম কি বগুড়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বগুড়ার পূর্ব নাম কি বা প্রাচীন নাম কি? বগুড়ার প্রাচীন নাম এটা কি? কেউ একজন বলি তো, বগুড়ার প্রাচীন নাম বা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এটা? কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আচ্ছা, এই যে বগুড়া এটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পুন্ড্র, যে জনপদটা আর কি পুন্ড্রনগর, এই জনপদের অন্তর্ভুক্ত ছিল। আর পুন্ড্রনগর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। প্রাচীন, প্রাচীন জনপদ। পতে পুন্ড্রনগর, পতে প্রাচীন, পতে পুন্ড্রনগর, পতে প্রাচীন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো বাঙালি নদী আর যমুনা নদী। এটা মিলন হয়েছে কোথায়? এটা মিলন হয়েছিল কিন্তু এই যে বগুড়াতে, এটার মিলন হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে কথা বলবো। নেক্সট কোশ্চেনে আমাদের ছিল যে মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপত্তি হয়েছে? মাতামুহুরী নদী যেটা বাংলাদেশের একমাত্র নদী, কোথায় চলে গেছে? মিয়ানমারে চলে গেছে। সেই নদীটার উৎপত্তি কোথা থেকে? খাগড়াছড়ির বাদনাতলি পর্বত, লামার মাইভার পর্বত, আসামের লুসাই পাহাড়, বা কোনোটিই নয়। বা এই তিনটা অপশনের মধ্যে একটাও সঠিক নয়। এটা সঠিক উত্তর কি হবে? মাতামুহুরী নদী নিম্নের কোথা হতে উৎপত্তি হয়েছে? খাগড়াছড়ির বাদনাতলি পর্বত, লামার মহিভার পর্বত নাকি আসামের লুসাই পর্বত? এটার একটু উত্তর করি আমরা। কখর মধ্যে ঝামেলা লাগাই ফেলছেন। আর কেউ যদি আরো স্পেশালি ভালোভাবে পারেন সে একটু উভয় লেখেন, যে ক যে অপশনটা দেওয়া আছে এটা কোন নদীর উৎপত্তি স্থল, খ যে অপশনটা দেওয়া আছে এটা কোন নদীর উৎপত্তি স্থল, গ যে অপশনটা দেওয়া আছে এটা কোন নদীর উৎপত্তি স্থল। এটা যদি এরকম করে বলতে পারেন তাহলে আরো ভালো। এটা একটু বলার চেষ্টা করেন। আচ্ছা, খাগড়াছড়ির বাদনাতলি পর্বত যেটা, এখান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? এখান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে এটা একটু বলি আমরা। কোন নদীর উৎপত্তি হয়েছে? কোন নদীর উৎপত্তি হয়েছে এটা একটু আমরা বলি। তারপর লামার মহিভার পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? আসামের লুসাই পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? ক খ দিয়ে এরকম করে আপনারা লিখতে পারেন। আচ্ছা, আপনারা লেখেন, আমি ততক্ষণে বলে দেই। লামার মহিভার পর্বত যেটা, এখান থেকে উৎপত্তি হয়েছে কি আমাদের এই যে মাতামুহুরী নদী। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। খাগড়াছড়ি বাদনাতলি যে পর্বত, এখান থেকে আসছে আমাদের কোন নদী? এখান থেকে আসছে আমাদের হালদা, হালদা। তারপর যদি আমরা দেখি আসামের লুসাই পর্বত যেটা, আসামের লুসাই পর্বত, এখান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? আসামের লুসাই কিন্তু মানে উপরের দিকে, এখান থেকে হয়েছে আমাদের মেঘনা, মেঘনা। আর যদি বলা হয়তো এখানে মিজোরামের লুসাই পর্বত, তাহলে আমরা কি দেখাতাম? যদি মিজোরামের কথা বলতো তখন আমরা বলতাম হইলো কর্ণফুলী,
কর্ণফুলীকে আমরা দাগাতাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি, ইসরাত জাহান আপনি অনেক সুন্দর করে লেখছেন। খাগড়াছড়ি বাদনাতলি হচ্ছে হালদা, লামার ময়ভার হচ্ছে মাতামুহুরী। খাগড়াছড়ি থেকে হালদা, জি জি ঠিক আছে সবার। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে মাতামুহুরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মাতামুহুরী হইলো লামার ময়ভার পর্বত থেকে, আর হালদা নদী এটার উৎপত্তি হয়েছে কোথা থেকে? খাগড়াছড়ির বাদনাতলি পর্বত থেকে। আর আসামের লুসাই পর্বত থেকে উৎপত্তি হয়েছে কার? মেঘনার। আর যদি মিজোরামের লুসাইয়ের কথা বলতো তাহলে আমরা কাকে দাগাতাম? কর্ণফুলীকে দাগাতাম। বাংলাদেশের যে পূর্ব সাইড যেটা, এটা পুরোটা জুড়ে রয়েছে কি? লুসাই পর্বত। আসামের অংশে যেটা সেটা হলো আসামের লুসাই পাহাড়, আর মিজোরামের অংশে যে লুসাইটা সেটাকে আমরা বলতেছি কি? মিজোরামের লুসাই পাহাড়। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মণিপুর, মেঘালয়, আসাম নাকি মিজোরাম? এই চারটার মধ্যে কোনটা হবে? মণিপুর, মেঘালয়, আসাম নাকি মিজোরাম? এটা একটু বলি আমরা। 13 নম্বর কোশ্চেন হইল কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? এটা কি মণিপুর হবে, নাকি মেঘালয় হবে, নাকি আসাম হবে, নাকি মিজোরাম হবে? এই চারটার মধ্যে কোনটা হবে এটা একটু দেখাই আমরা। জি জি, এটার সঠিক উত্তর হইল মিজোরাম। এটা সঠিক উত্তর কি? মিজোরাম। তাহলে কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? মিজোরামের লুসাই পর্বত থেকে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা যদি নেক্সটে যাই, বাংলাদেশের নদীগুলোর মধ্যে কোন নদী দীর্ঘতম পথ অতিক্রম করেছে? দীর্ঘতম পথ অতিক্রম করেছে কোন নদী? ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা নাকি যমুনা? এখানে বলা হয়েছে কি দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? এটা একটু উত্তর করে, এটার উত্তরটা কিন্তু ঝামেলা আছে। এটা একটু মাথা ঠিক রেখে আমরা উত্তর করব। 14 নম্বর যে কোশ্চেনটা বলা হয়েছে সেটা হলো বাংলাদেশের নদীগুলো, বাংলাদেশের যত নদী রয়েছে আমাদের নদী রক্ষা কমিশন অনুযায়ী কত? 1008টি। এই 1008টি নদীগুলোর মধ্যে কোন নদী সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে? এটা অ্যাকচুয়ালি কোনটা হবে? ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা নাকি যমুনা? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এই যে আপনারা সবাই যমুনা। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আমাদের কয়েকটা অপশন চলে আসছে, যমুনা, পদ্মা আর একটা হলো ব্রহ্মপুত্র। এই তিনটা নিয়ে ঝামেলা হয়েছে আমাদের অনেক। মেঘনা নিয়ে ঝামেলা। আচ্ছা দেখেন, আমাদের জাতীয় নদী রক্ষা কমিশন অনুযায়ী আমাদের দেশের যে দীর্ঘতম নদী, যেটা দেশের দীর্ঘতম নদী হইল কি আমাদের পদ্মা। আগে ছিল আমাদের মেঘনা, বাট কোশ্চেনে বলা হয়েছে দীর্ঘ পথ অতিক্রম করেছে, মানে নদী হিসেবে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র। কিসের জন্য সঠিক উত্তর ব্রহ্মপুত্র হবে এটা নিয়ে আমি একটু আলোচনা করবো। তার আগে আপনাদের কোশ্চেন, ব্রহ্মপুত্র এই নদীর উৎপত্তি হয়েছে কোথায়? ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে কোথায়? ব্রহ্মপুত্র এই যে নদ বা নদী যেটাই বলেন না কেন, এই নদীর উৎপত্তি হয়েছে কোথায়? উৎপত্তিটা আমরা একটু বলি, কোথায় উৎপত্তি হয়েছে। কোশ্চেনটা কিন্তু আমাদের আলাদা ছিল। কোশ্চেন ছিল আমাদের বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? এটা কিন্তু ব্রহ্মপুত্র সঠিক উত্তর হবে। এটার উৎপত্তি কোথা থেকে অ্যাকচুয়ালি, বা উৎপত্তি স্থল যেটা, এটার নাম কি? ব্রহ্মপুত্রের কথা বলতেছে। একজন মাত্র উত্তর করেছেন, আপনারা সবাই একটু উত্তর করেন। টপিকস তো আগেই বলে দেওয়া হয়েছিল, আপনারা কি এটার উপর পড়াশোনা করেন নাই? আচ্ছা, এটার উৎপত্তি হইল তিব্বতের কৈলাস মানস সরোবর যে হ্রদটা রয়েছে সেখান থেকে এটার উৎপত্তি হয়েছে। তো আমরা এটা একটু ডিটেলস যদি আমরা ম্যাপে একটু দেখার চেষ্টা করি, আমরা যদি আবার একটু ম্যাপে চলে যাই, এটা একটু আমরা দেখবো, চলেন ম্যাপে। সেটা হলো এই যে এটা, এই যে তিব্বতের মানস সরোবর হ্রদ, এখান থেকে উৎপত্তি হয়েছে কার? এই যে ব্রহ্মপুত্র, যেটা বাংলাদেশে প্রবেশ করছে হলো কুড়িগ্রাম জেলাতে। তো তিব্বতের মানস সরোবর হ্রদ, তিব্বত মানে কি? এখানে চীনের কথা বোঝানো হচ্ছে। তো চীন দিয়ে কোথায় আসছে? চীন দিয়ে আসছে হলো আসাম। এই উপরের অংশে আমাদের কি অবস্থান করতেছে? এইদিকে, এদিকে আমাদের আসাম অবস্থান করতেছে। এখানে কিছু অংশ কিন্তু আসাম ছিল। এই আসামের মধ্য দিয়ে এই যে কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে। তার মানে সেই চীন থেকে আমাদের ভারত, তারপরে বাংলাদেশ, এটা দীর্ঘ পথ কিন্তু অতিক্রম করছে। এই দীর্ঘ পথ অতিক্রম করার জন্যই
কিন্তু কি বলা হচ্ছে, একে দীর্ঘপথ অতিক্রম করার জন্যই বলা হচ্ছে। বাংলাদেশের কোন নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোন নদী, এটা হলো আমাদের ব্রহ্মপুত্র। যদি বলা হয় যে দেশের দীর্ঘতম নদী কোনটা, দীর্ঘতম নদী বললে কিন্তু আমরা কোনটাকে দাগাবো, দীর্ঘতম নদী বললে আমরা অবশ্যই কিন্তু পদ্মাকে দাগাবো। কারণ নদী রক্ষা কমিশন অনুযায়ী আমাদের দীর্ঘতম নদী যেটা, এই যে দীর্ঘতম নদী, এটা হলো কিন্তু আমাদের পদ্মা। দেশের দীর্ঘতম নদী পদ্মা। যদি বলা হয় যে কোন নদী দীর্ঘতম পথ অতিক্রম করে আসছে, সেটাকে বলবো আমরা কি, ব্রহ্মপুত্র। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে আমরা এই কোশ্চেনটা দেখি, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? আড়িয়াল খাঁ, চন্দনা, রূপসা নাকি সুরমা? যে সিলেট, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? আড়িয়াল খাঁ, চন্দনা, রূপসা নাকি সুরমা? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এটা একটু বলি আমরা সবাই, এটা মনে করেন আপনার লাইভ এক্সাম হচ্ছে আর কি, লাইভ এক্সাম হচ্ছে। এটা কখনোই বেসিক ক্লাস না, বেসিক ক্লাসে অন্যরকম করে পড়ানো হবে, লাইভ এক্সাম, এই জন্য আপনি যে উত্তর করতেছেন সেটা শোনা হচ্ছে এখানে। তো দেখি আমরা, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট আড়িয়াল খাঁ হবে, চন্দনা হবে, রূপসা হবে নাকি সুরমা হবে? কোনটা হবে সঠিক উত্তর এখানে আমরা দ্রুত জানাই একটু। জি জি, এই যে আমাদের সুরমা, সুরমা হবে কিন্তু এখানে সঠিক উত্তর। তার মানে সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট হইল সুরমা নদীর তীরে অবস্থিত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই সুরমা আর কুশিয়ারা যেটা, এটা মিলিত হয়ে কালনি নাম নিয়েছিল কোথায়? আজমেরীগঞ্জে। কালনি এসে পরবর্তীতে এটার নাম কি নেই, কালনি আর পূর্ববর্তন ব্রহ্মপুত্র যখন মিলিত হয় তখন নাম হয়ে যায় হইল মেঘনা। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে ভৈরবে, এটা ভৈরবে হয়েছিল। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ, সিরাজগঞ্জ, ভোলা নাকি চাঁদপুর? এটা কোথায় কথা বলা হচ্ছে? এটা পদ্মা, পদ্মা এটা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ, সিরাজগঞ্জ নাকি ভোলা নাকি চাঁদপুর? আমি যখন মানচিত্রে যাব তখন ডিটেলস কোন জেলাতে প্রবেশ করছে এটা নিয়ে আলোচনা করব। আর পদ্মা এটা কোন জেলাতে প্রবেশ করছে, এটা দুইটা নিয়ে আপনার অনেক ঝামেলা। একটা হলো কি রাজশাহী, রাজশাহী ভার্সেস লিখি এটা, ভার্সেস কুষ্টিয়া কোন জেলাতে প্রবেশ করছে, এই দুইটা নিয়ে অনেক ঝামেলা। আর নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে ভূগোল, সেখানেও বলা হয়েছে দুইটা জেলার কথা বলা হয়েছে। তারপর অন্যান্য যে বইগুলো, সেখানেও কিন্তু দুইটা জেলার কথা বলা হয়েছে। তো অ্যাকচুয়ালি কোন জেলাতে প্রবেশ করছে, কোনটা সঠিক উত্তর হবে, সেটা আমরা আলোচনা করব। তার আগে বলেন একটু, পদ্মা ও যমুনা এটা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ, সিরাজগঞ্জ, ভোলা নাকি চাঁদপুর? এই কয়েকটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? 16, এটা কিন্তু 16। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা যমুনার কথা বলা হয়েছে, পদ্মা মেঘনার কথা কিন্তু বলা হয় নাই। পদ্মা মেঘনার কথা বলা হয় না, জাস্ট বলা হয়েছে পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে। এটা একটু বলি আমরা সবাই। জি জি, উত্তর করেন সবাই একটু এটার উত্তর করি আমরা। আমি দুইটা বলে দিলাম, যা দুইটার মধ্যে কোনটা হবে, গোয়ালন্দ নাকি চাঁদপুর? যদি গোয়ালন্দ হয় তাহলে চাঁদপুরে কোন কোন নদী মিলিত হয়েছে? তাহলে চাঁদপুরে কোন কোন নদী মিলিত হয়েছে এটা একটু জানান আমারে। তাহলে চাঁদপুরে কোন কোন নদী মিলিত হয়েছে? যদি এটার উত্তর সঠিক উত্তর গোয়ালন্দ হয়, তাহলে চাঁদপুরে কোন কোন নদী মিলিত হয়েছে? আর পদ্মা ও যমুনা এই দুইটা মিলিত হয়ে যাওয়ার পর এটার নাম কি হয়েছে? এটার নাম কি হয়েছে এটা একটু বলেন আমারে। আচ্ছা, এটার একটু সঠিক উত্তর করি আমরা। জি, এটা সঠিক উত্তর কি হবে আমাদের? সঠিক উত্তর হবে গোয়ালন্দ। পদ্মা আর যমুনা যখন একত্রে মিলিত হয়, সেটার নাম হয়ে যায় কি, মিলিত যে স্রোত, এই মিলিত স্রোতের নাম হয়ে যায় পদ্মা। পদ্মা, এই পদ্মার মেঘনা মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে মিলিত হয়েছে। তো আমরা পদ্মার যে প্রবেশ জেলা, এটা আমরা রাজশাহী দাগাবো নাকি কুষ্টিয়া দাগাবো, এটা একটু দেখবো আমরা, চলেন। আমরা যদি মানচিত্রে চলে যাই এখানে, দেখেন পদ্মা অ্যাকচুয়ালি কোথায় প্রবেশ করেছে। পদ্মার উৎপত্তি হয়েছে কোথায়? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। গাঙ্গোত্রীর নাম ওইটা। আর হিমবাহ বলতে কি বোঝানো হয়? হিমবাহ বলতে বোঝানো হয় হইল তুষার স্রোত।
তুষার স্রোতকে বলা হচ্ছে কি? তুষার স্রোতকে বলা হচ্ছে হিমবাহ। তাহলে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ মানে তুষার স্রোত। তুষার স্রোত মানে কি? হিমবাহ বলতে তুষার স্রোত বলতেছি মানে পাহাড়, এটা ধরেন পাহাড়, পাহাড়ের গা বেয়ে যে নেমে আসা যে তুষার স্রোত, এটাকে আমরা বলতেছি কি? হিমবাহ। হিম বুঝতে আমরা বুঝতে পারতেছি না ঠান্ডা একটা কোনো কিছু হবে এরকম টাইপ আর কি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা হলো কি একটা তুষার স্রোত, যেটা পাহাড়ের গা বেয়ে যেটা নেমে আসে আর কি সেটা। তো পদ্মা নদী দেখেন কোথা থেকে এখানে আসছে। পদ্মা নদী এই যে চাঁপাই নবাবগঞ্জ যেটা রয়েছে, এই যে এই পাশ দিয়ে এসে কুষ্টিয়া অভিমুখে প্রবেশ করছে। তো দেখেন কুষ্টিয়া দিয়ে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। বাট প্রথম যদি বলা হয় কোনটাকে, প্রথম কিন্তু এখানে চাঁপাই নবাবগঞ্জ রয়েছে, রাজশাহী রয়েছে। যদি বলা হয় যে প্রথম কোথায় দিয়ে প্রবেশ করছে, যদি রাজশাহী অপশনে থাকে, কুষ্টিয়াও যদি অপশনে থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু রাজশাহীকেই দাগাবেন, কুষ্টিয়াকে আপনি দাগাতে পারবেন না। কুষ্টিয়ার পরে আসছে, আগে তো চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এগুলো ঘেসে আসছে না। আর যদি আপনি দেখেন যে রাজশাহী কুষ্টিয়া দুটো অপশন আছে, তখন রাজশাহী থেকে দাগাবেন। আর আশা করি যে তিনটাই একত্রে অপশন কখনোই থাকবে না, যেকোনো একটাই থাকবে। হয় চাঁপাই নবাবগঞ্জ থাকবে, হয় এই যে কুষ্টিয়া থাকবে, হয় রাজশাহী থাকবে। তিনটার মধ্যে যেকোনো একটা। এই যে সীমান্ত গা বে বে কোথায় আসছে? আর আমরা যখন দেখছিলাম আর কি পশ্চিমের সর্বশেষ জেলা কি দেখছিলাম? আমরা চাঁপাই নবাবগঞ্জ দেখছিলাম। চাঁপাই নবাবগঞ্জ, তারপরে শিবগঞ্জ, তারপরে মোনাকোষা। তো আচ্ছা সেদিকে আমরা না যাই, আমরা যেখানে অ্যাকচুয়ালি ছিলাম সেটা হলো আমাদের এই যে আমাদের হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, সেখান থেকে উৎপত্তি হয়েছে কি নদীর? গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, যেটা বাংলাদেশে এসে প্রবেশ করছে কি নাম নিয়ে? পদ্মা নাম নিয়ে প্রবেশ করছে। যদি কখনো তিনটাই অপশনে থাকে আপনি রাজশাহীকে দাগাবেন, যদি একটাই অপশন থাকে সেটা রাজশাহী, তাহলে তো রাজশাহীকেই হবে। আর যদি রাজশাহী কুষ্টিয়া দাগে, তাহলে অবশ্যই আপনি কাকে দাগাবেন? রাজশাহীকে দাগাবেন। প্রবেশ পথ এখানে রাজশাহী ধরা হয়। আচ্ছা জি জি, পদ্মা মেঘনা এটা চাঁদপুরে মিলিত হয়েছে, ঠিক আছে এটা। আচ্ছা আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আমরা তারপরে একটা কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাদের, ব্রহ্মপুত্র হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে? হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে? শৃঙ্গ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? শৃঙ্গ বলতে বোঝানো হয় হলো সর্বোচ্চ যে চূড়া, সর্বোচ্চ চূড়া মানে একেবারে উঁচু যেটা, সেটাকে বলা হচ্ছে কি শৃঙ্গ। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে? আমরা জানি হিমালয়ের কিন্তু বলে দিলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কোনটা থেকে উৎপত্তি হয়েছে একটু বলি আমরা। সেটা হলো তিব্বতের মানস সরোবর হ্রদ। অ্যাকচুয়ালি শৃঙ্গটার নাম কি ছিল? বরাইল, কৈলাস, নাকি কাঞ্চনজঙ্ঘা, নাকি গড উইন অস্টিন? আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা সেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা শীতকালে কিন্তু আমাদের পঞ্চগড় থেকে দেখা যায়, পঞ্চগড় থেকে কিন্তু এইটা দেখা যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি জি, এটা সঠিক উত্তর হলো কৈলাস। কৈলাসের তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে কি? এই যে ব্রহ্মপুত্র নদ, যেটা বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। আচ্ছা তারপরে আমরা দেখবো, চলেন চলন বিলের অবস্থান কোথায়? চলন বিলের অবস্থান কোথায়? আজকে হিস্ট্রি নাই তো এই জন্য বেশি আলোচনা করতে পারতেছি না, যা জাস্ট দেখাতে হচ্ছে মানচিত্র থেকে। চলন বিল কোথায় অবস্থিত? রাজশাহী জেলায়, নাটোর ও নওগাঁ জেলায়, রাজশাহী ও নওগাঁ জেলায়, পাবনা ও নাটোর জেলায়। এটা একটু বলি আমরা, চলন বিলের অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায়? চলন বিল রাজশাহীতে, নাটোর, নওগাঁ, নাকি রাজশাহী ও নওগাঁ, নাকি পাবনা ও নাটোর জেলা? এটা কোথায় অবস্থান হবে? এটা একটু বলি আমরা সঠিক উত্তর। এটা 18 নম্বর কোশ্চেন। চলন বিল কোথায় অবস্থিত? রাজশাহী জেলায়, নাকি নাটোর নওগাঁ জেলায়, রাজশাহী ও নওগাঁ জেলায়, নাকি পাবনা ও নাটোর জেলায়? এটা সঠিক উত্তর কি হবে? আচ্ছা আপনি যখন পড়েছেন বইতে হোক বা যেখানেই হোক, মেইনলি এটা চলন বিলের ইতিকথা যে বইটা আছে সেখানে উল্লেখ করা ছিল পাবনা, নাটোর, এর পাশাপাশি আরেকটা জেলার নাম ছিল। এই জেলাটার নাম কি হবে? কারো কি মনে আছে? আরেকটা জেলার কথা উল্লেখ ছিল এখানে, পাবনা, নাটোর ও আরেকটা জেলার কথা উল্লেখ ছিল, সেটার নাম কারো মনে আছে? পাবনা, নাটোর ও কি হবে? জি আপনারা উত্তর করেছেন প্রায় সবাই সঠিক উত্তর। আচ্ছা এটার উত্তর আমাদের ঠিক ছিল। চলন বিলের অবস্থান কোথায়? চলন বিলের অবস্থান হইলো এই যে আমাদের পাবনা ও নাটোর জেলায়। এর সাথে আরেকটা জেলার সম্পর্ক রয়েছে। হ্যাঁ একজন বলছেন এখানে যে নুসরাত নোহা, জি জি তৌফিক হাসান, হ্যাঁ সিরাজগঞ্জ।
পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জে এর অবস্থান রয়েছে। চলন বিল, এটা কি আমাদের চলন বিল? চলন বিলের অবস্থান তাহলে অ্যাকচুয়ালি কোথায়? পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ। তারপরে আমরা দেখব নেক্সট কোশ্চেন আমাদের, বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষা, বুড়িগঙ্গা, মেঘনা নাকি তুরাগ? বাকল্যান্ড বাঁধ, এই বাঁধটা অ্যাকচুয়ালি কোন নদীর তীরে অবস্থিত? এটা একটু উত্তর করি আমরা, কোন নদীর তীরে অবস্থিত? জি জি ঠিক ছিল এটার উত্তর। আমরা এটার একটু উত্তর করি, বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষা, বুড়িগঙ্গা, মেঘনা নাকি তুরাগ? কোনটায় অবস্থিত এই বাকল্যান্ড বাঁধ যেটা আর কি সেটা? এটা নির্মাণ করা হয়েছিল, এর পিছনে যে অন্যতম কারণ ছিল ঢাকা শহরকে রক্ষা। ঢাকা শহরকে রক্ষা, ঢাকা শহরকে এই যে রক্ষা করার জন্য, মানে পানি থেকে রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি বাকল্যান্ড বাঁধটা নির্মাণ করা হয়েছিল। এটা কোন নদীর তীরে? এটাকে একজন বলি, তুরাগ। আচ্ছা, তারপরে নেক্সট। জি জি সবাই উত্তর করতেছেন, সবাই একটু উত্তর করি আমরা। আচ্ছা, এটার অবস্থান কোথায়? বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা ঢাকা শহরকে পানি থেকে রক্ষা করার জন্য, মানে নদীর যে পানি যেটা বা বন্যা হইতে পারে যার ফলে, সেজন্য বাকল্যান্ড বাঁধ এই নির্মাণ করা হয়েছিল কোথায়? নির্মাণ করা হয়েছিল হইলো বুড়িগঙ্গাতে। বুড়িগঙ্গাতে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে নেক্সট কোশ্চেন আমাদের, ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হইতে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার নাকি 11 মাইল? এটার সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, এখানে আমি আরো কয়েকটা অপশন দেই, সেটা হলো 11 কিলোমিটার, আর একটা দিলাম হইলো 16.5 মাইল। 16.5 মাইল, এই চারটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক উত্তর? এই চারটা অপশনের মধ্যে দুইটা সঠিক উত্তর আছে, দুইটা সঠিক উত্তর বলবেন একটু আমারে। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হইতে কত দূরে অবস্থিত? ফারাক্কা বাঁধ। আরেকটা কোশ্চেন এখানে আছে, এটার আগে উত্তর দেন। এটার একটু উত্তর করি আমরা সবাই। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হইতে কত দূরে অবস্থিত, মানে রাজশাহী হইতে কত দূরে অবস্থিত? 11 মাইল, 16.5 কিলোমিটার, 11 কিলোমিটার নাকি 16.5 মাইল? এটা কোনটা সঠিক উত্তর হবে? জি জি ঠিক আছে, সবার সঠিক উত্তর। এটা কিন্তু দুইটা হিসাব রয়েছে, একটা হইলো কি, একটা হইলো কিলোমিটারের, কিলোমিটারে হইলো 16.5 কিলোমিটার, আর মাইলের হিসাব করলে এটা হয়েছে কি 11 মাইল। আচ্ছা, এই যে ফারাক্কা বাঁধ এটা নির্মাণ করা হয়েছে কোন নদীর তীরে? কোন নদীর তীরে নির্মাণ করা হয়েছে ফারাক্কা বাঁধ? মানে কোন নদীতে নির্মাণ করা হয়েছে? নদীর তীরে না, কোন নদীতে নির্মাণ করা হয়েছে এই ফারাক্কা বাঁধ? এটা একটু বলি আমরা। আর ফারাক্কা বাঁধের নির্মাণের কারণটা কি ছিল? কারণটা কি ছিল এটা একটু বলবো আমরা সবাই। আরেকটা বিষয়, এই ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে আমাদের উত্তরাঞ্চলে যেটা, সেটাতে বন্যা হয় কখন? ফারাক্কা বাঁধ যে নির্মাণ করেছিল সেই সময় কি কোনো আন্দোলন হয়েছিল কিনা? সবগুলো কোশ্চেন আমরা এটাতে আমরা সলভ করব একটু। তো ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হইতে আমরা দেখলাম 16.5 কিলোমিটার বা 11 মাইল দূরে অবস্থান করতেছে। প্রথম কোশ্চেন হলো ফারাক্কা বাঁধ যেটা, এটা কোন নদীতে, কোন নদীতে এটা অবস্থান করতেছে? এটা একটু বলি আমরা, কোন নদীতে অবস্থান করতেছে? আচ্ছা, এখানে গঙ্গা স্পেশালি আমরা বলবো, গঙ্গা নদীতে এটা অবস্থান করতেছে ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ নির্মাণের কারণ কি ছিল এটাকে বলতে পারবেন? ফারাক্কা বাঁধ নির্মাণের কারণ, আর ফারাক্কা বাঁধের সময় একটা লং মার্চ হয়েছিল, লং মার্চ হয়েছিল। এই লং মার্চটা হয়েছিল কত সাল এবং কত তারিখ? কত সাল এবং কত তারিখ এটা একটু যদি বলতেন। দেখেন, ফারাক্কা বাঁধ যে নির্মাণ করা হয়েছে এটার কারণ অ্যাকচুয়ালি কি ছিল এবং এটা কোন নদীতে করা হয়েছে এটা আমরা সলভ করে ফেলছি। এর ফলে বন্যা হয় কোন কোন মাসে এটা একটু দেখবো আমরা। এবং এই সময় একটা আন্দোলন হয়েছিল, লং মার্চ হয়েছিল, যেটা এটা কার নেতৃত্বে হয়েছিল বা কত সালে হয়েছিল বা কত তারিখে হয়েছিল? এতগুলো কোশ্চেন করলাম, এটার মধ্যে আপনি কোনটা কোনটা পারেন একটু দাগান, মানে লেখেন আর কি। আচ্ছা, আমরা একটু কমেন্ট করে জানাই সবাই। আচ্ছা,
আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব এখানে। ফারাক্কা বাঁধ যেটা নির্মাণ করা হয়েছিল, তারপরে আন্দোলন হয়েছিল কবে? এখানে আন্দোলন হয়েছিল 16 মে 1976 সাল। 16 মে 1976 সাল। এটা কার নেতৃত্বে হয়েছিল? এটা হয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে। ভাসানীর নেতৃত্বে, কারণ বঙ্গবন্ধু সে সময় মারা গিয়েছিল। বঙ্গবন্ধু তো 1975 সালে মারা গিয়েছিল। যদি বেঁচে থাকতো হয়তোবা তিনি আন্দোলন করলেও করতে পারতো, বাট হয়তোবা করতো না। আচ্ছা, 16 মে 1976 সালে কি হয়েছে? ভাসানীর নেতৃত্বে লং মার্চ হয়েছে। লং মার্চ হয়েছে কোন একটা যৌক্তিক দাবিতে, মানে দাবি নিয়ে যে আন্দোলন করা হয় এটাকে বলা হচ্ছে কি লং মার্চ। এই মার্চের দুইটা শব্দ অর্থ রয়েছে আর কি। একটা হলো কি আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 নাম্বার যে মাস সেটাকে বোঝানো হয়। আর একটা বোঝানো হয় কুচকাওয়াজ বা আন্দোলন। কুচকাওয়াজ বা একটা যৌক্তিক আন্দোলনকে বোঝানো হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই লং মার্চটা আমরা করেছিলাম কবে? করেছিলাম 16 মে 1976 সাল। এই 16 মে কিন্তু কি দিবস? ফারাক্কা দিবস। ফারাক্কা দিবস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর ফারাক্কার পানি চুক্তি নিয়ে কিন্তু আমরা পানি চুক্তি করেছিলাম 1996 সালে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেটার মেয়াদ হলো কত? 30 বছর। তো দেখেন আন্দোলন করেছিল কে? আন্দোলন করেছিল মাওলানা ভাসানী। কি করেছিল? লং মার্চ করেছিল। মার্চ শব্দ দ্বারা দুইটা বিষয়কে বোঝানো হয়। একটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে ইংরেজি মাসের 3 নাম্বার মাসকে। আর একটা বোঝানো হয় যে কুচকাওয়াজ বা যৌক্তিক একটা বিষয় নিয়ে কি করা? আন্দোলন করা। সময়টা কত ছিল? সময়টা ছিল 16 মে 1976। এই 16 মে কে কি বলা হয়? 16 মে কে বলা হয় ফারাক্কা দিবস। আর 1975 সালে 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যায়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার এখানে। তো এটার কারণ কি ছিল? কারণ হলো কলকাতা বন্দরের নাব্যতা। কলকাতা বন্দরের নাব্যতা। কলকাতা বন্দরের নাব্যতা। নাব্যতা বলতে কি বোঝানো হয়? নাব্যতা বলতে বোঝানো হয় লক্ষ কিউসেক পরিমাণ পানি। অর্থাৎ যেই পরিমাণ পানি থাকলে অ্যাকচুয়ালি এখানে যান চলাচল যেগুলো করতেছে, যান চলাচল ভালোভাবে করতে পারবে, এখানকার যে প্রাণীগুলো রয়েছে, ধরি আমরা মাছ, এগুলো ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এই পরিমাণ পানি থাকাকেই বলতেছি আমরা কি? নাব্যতা। আর এই কলকাতা বন্দরের নাব্যতার জন্য অ্যাকচুয়ালি কি করা হয়েছিল? ফারাক্কা বাঁধটা নির্মাণ করা হয়েছিল। যখন তাদের পানির দরকার তখন তারা পানি আটকে রাখে, যখন পানি বেশি হয়ে যায় তখন কি করে? পানিটা ছেড়ে দেয়। এই যে পানি ছেড়ে দেয় তারা, এই পানি ছেড়ে দেওয়ার ফলে বন্যা হয় কখন? আমাদের এখানে আগস্ট সেপ্টেম্বর মাসে। আগস্ট সেপ্টেম্বর মাসে আমাদের উত্তর অঞ্চলে বন্যা হয়। উত্তর পশ্চিম অঞ্চল যেটা, সেই অঞ্চলে বন্যা হচ্ছে। আর কোন নদীতে? এটা গঙ্গা নদীতে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার আমাদের ফারাক্কা বাঁধ নিয়ে যে ঝামেলাটা ছিল। জি, মাওলানা ভাসানীর নেতৃত্বে। মাওলানা ভাসানীর নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল। আন্দোলন হয়েছিল কবে? 16 মে 1976। 16 মে হইল আমাদের কি দিবস? 16 মে হইল আমাদের এই যে ফারাক্কা দিবস। আমরা লং মার্চ করেছিলাম এই সময়। কার নেতৃত্বে হয়েছিল এটা? ভাসানীর নেতৃত্বে হয়েছিল। দূরত্ব কত বাংলাদেশ সীমান্ত থেকে? 16.5 কিলোমিটার বা 11 মাইল। আশা করি বিষয়টা ক্লিয়ার। নদী ছিল কি আমাদের? নদী ছিল গঙ্গা। কারণ ছিল কি? কলকাতা বন্দরের নাব্যতা। নাব্যতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? যেই পরিমাণ পানি থাকলে নদীতে ভালোভাবে যান চলাচল করতে পারবে, নদীতে যে প্রাণীগুলো আছে সেগুলো ভালোভাবে বেঁচে থাকতে পারবে, এই পরিমাণ পানিকে বলতেছি আমরা কি? নাব্যতা। আর এই কারণে বন্যা হয় আমাদের আগস্ট সেপ্টেম্বরে উত্তর পশ্চিম অঞ্চল যে এলাকা রয়েছে সেখানে বন্যা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? পাথরচাউলি, হাইল, হাকালুকি নাকি চলনবিল? বৃহত্তম হাওর কোনটা? এটা একটু বলি আমরা সবাই। এটার একটু উত্তর করি আমরা। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? বৃহত্তম হাওর। আর এই বৃহত্তম হাওরের অবস্থান কোথায়? লোকেশন কোথায়? বৃহত্তম হাওরের অবস্থানটা কোথায়? কেউ একজন বলি, কয়েকটা কোশ্চেন আপনারা উত্তর করেন। সবাই একটু উত্তর করি এটার আমরা। আচ্ছা, আমরা কি উত্তর করতেছি? জি জি, এটা সবাই উত্তর করতেছি আমরা। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটা? বৃহত্তম হাওর হইলো এখানে হাকালুকি। তো হাকালুকির অবস্থানটা অ্যাকচুয়ালি কোথায় এটা একটু বলি আমরা। হাকালুকি এটার অবস্থান কোথায়? অবস্থান অবস্থান আমরা মাত্র 2 জন উত্তর করছি এটা। আচ্ছা, হাকালুকি এটার অবস্থান হলো কোথায় আমাদের? মৌলভীবাজার, সিলেট। মৌলভীবাজার
মৌলভীবাজার সিলেট। মৌলভীবাজার সিলেটে অবস্থান করতেছে কি হাকালুকি, যেটা আমাদের বাংলাদেশের বৃহত্তম হাওর। বৃহত্তম হাওর, হাওর বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? মাটির অবনমনের ফলে। অবনমন, অবনমন, অবনমন মানে কি? অবনমন মানে হলো ধরেন এখানে উপর ভূমি রয়েছে আর এখানে নিচে কি রয়েছে, নিচে আমাদের ভূত্বক যেগুলো রয়েছে সেই বিভিন্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো আছে এখানে মনে করেন। তো এই যে উপরের অংশটাকে আমরা বলতেছি কি ভূত্বক বলতেছি। এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা নিচের যে অঞ্চল রয়েছে সেটাকে কিন্তু ধরে রাখে এই অঞ্চলটা। যখন এটার ক্ষমতা হারাই ফেলে তখন কি হয়ে যায়? তখন কিন্তু অঞ্চলটা একেবারে নিচের দিকে চলে আসে। এরকম চলে আসার ফলে ঘোড়ার খুর আকৃতির যে ডিজাইনটা হয় সেটাকে আমরা বলতেছি কি? সেটাকে আমরা বলতেছি হইলো হাওর বলে থাকি। তো ব্যাপার এটা আপনি সহজে কিভাবে মনে রাখতে পারেন যে নিচের যে অঞ্চল যেটা রয়েছে সেটা ধারণ ক্ষমতা যখন হারিয়ে ফেলে, এরকম ব্যাপারটা কি? যখন আমাদের মৌলানা মানে কাদের কাকু যখন স্মার্ট বাংলাদেশের বক্তব্য দিচ্ছিল না, স্মার্ট বাংলাদেশে যখন বক্তব্য দিচ্ছিল তখন কি হয়েছিল? মঞ্চটা ভেঙে পড়েছিল। কারণ মঞ্চ উপরের যে অংশটা রয়েছে, উপরের মানুষ যেগুলো রয়েছে তার ধারণ ক্ষমতাটা রাখতে পারে নাই, যার কারণে কি হয়েছে? ভেঙে পড়ে গেছে। অবনমনটা ঠিক এইরকমই, আমি যেখানে অঞ্চলে দাঁড়িয়ে আছি আর কি, নিচের যে অংশটা যখন এর ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে তখন কি হবে? একেবারে নিচের দিকে চলে যাবে। এই নিচের দিকে চলে যাওয়াকে আমরা কি বলতেছি? নিচের দিকে চলে যাওয়াকে আমরা বলতেছি অবনমন। আর এই মাটির অবনমনের ফলেই কিন্তু হাওর সৃষ্টি হয়। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। বেসিক ক্লাসে এগুলো ডিটেইলস ক্লিয়ার করে দেওয়া হবে, সমস্যা নাই, এতটা আমি আলোচনা করলাম না। তো তারপরে আমরা দেখি গজলডোবা বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থান করতেছে? গজলডোবা বাঁধ কিছুদিন আগে কিন্তু অনেক বেশি আলোচনায় চলে আসছিল। তিস্তা, মেঘনা, পদ্মা নাকি যমুনা? গজলডোবা বাঁধ এইটা জি মৌলভীবাজারে। মৌলভী, মৌলানারা লোভী হয় না, মৌলানারা ভালো। আচ্ছা এটার একটু উত্তর করি আমরা। গজলডোবা বাঁধ যেটা, এটা বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত? গজলডোবা বাঁধ মৌলভী। আচ্ছা থাক, লাইভ ক্লাস কিছু বললাম না, বেসিক ক্লাসে বলবো, সমস্যা নেই। এটার একটু উত্তর করি আমরা। সাদিয়া তাবাসসুম, জেসমিন চৌধুরী। আচ্ছা এটার একটু উত্তর করি আমরা সবাই, আমরা অনেকজন আছি তো উত্তর কেউ করতেছি না। আচ্ছা এই যে কোশ্চেনটা আমাদের গজলডোবা বাঁধ, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হলো তিস্তা নদীতে। তিস্তা নদী বাংলাদেশের যে অংশ, বাংলাদেশের অংশের যে বাঁধটা সেটাকে আমরা বলতেছি কি তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ বলতেছি আমরা। আর ভারতের অংশে যে তিস্তা নদী রয়েছে সেই অংশে ভারতেরা যে বাঁধটা দিয়েছে সেটা হলো কি গজলডোবা বাঁধ। তার মানে গজলডোবা বাঁধ এটা কিন্তু ভারতীয়দের, আর তিস্তাতে আমরা যে বাঁধটা দিয়েছি সেটা দিয়েছি হলো তিস্তা ব্যারেজ। এটা আমরা প্রধান যে কারণটা দিয়েছি সেটা হইলো আমাদের কৃষির জন্য, কৃষির পানি যাতে আমরা ধরে রাখতে পারি এই জন্য মেইনলি আমরা এই বাঁধটা এখানে দিয়েছি। তাহলে তিস্তা ব্যারেজ বাংলাদেশের অংশে, আর গজলডোবা যেটা এটা কোথাকার অংশে? এটা হইলো ভারতীয় তিস্তা নদীর অংশে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন দেখবো, চলেন। নেক্সট কোশ্চেনটা হইলো টিপাই মুখ বাঁধ। টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, আসাম, মিজোরাম নাকি মণিপুর? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এটা একটু বলি আমরা। কোশ্চেনটা হইলো টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, আসাম, মিজোরাম নাকি মণিপুর? এটা 22, আপনারা একটু বলেন আমি একটু। এটা 22 নাম্বার, 22 নাম্বার সবাই একটু বলি আমরা। 22-এর কি হবে? 22-এর একজন বলতেছেন ক, কেরালা বলছেন, একজন বলছেন খ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে এটা একটু বলি আমরা সবাই। আরেকটা কোশ্চেন করি, সেটা হলো এই যে টিপাই মুখ বাঁধটা রয়েছে, এই টিপাই মুখ বাঁধটা কোন দুই নদীর উৎপত্তি স্থলে বা মিলনস্থল আমরা বলতে পারি, বা কোন দুই নদীর মিলনস্থল এটাই বলি আমরা। উৎপত্তি বা মিলন এটা দুইটাই বলা যায়, উৎপত্তি স্থল বা মিলনস্থল। মিলনস্থল। আচ্ছা এই যে টিপাই মুখ বাঁধটা নির্মাণ করা হবে এটা কোন দুইটা নদীর উৎপত্তি স্থলে বা মিলন স্থলে অবস্থিত? উৎপত্তি স্থল মানে কি? ওখান থেকে দুইটা নদীর সৃষ্টি হয়েছে। এই দিক থেকে যদি আমরা ধরি, এদিক থেকে ধরলাম তাহলে কি এখানে দুইটা নদীর মিলন হয়েছে, তাহলে এক জায়গা থেকে ধরলে উৎপত্তি, আরেক জায়গায় হইলো কি মিলন স্থল। আচ্ছা এটা একটু বলি আমরা। টিপাই মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটার সঠিক উত্তর আমরা মাত্র কয়েকজন দিয়েছি এখানে। আসাম হবে না আপু, এটা সঠিক উত্তর হলো মণিপুরে।
মণিপুরে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো টিপাই মুখ বাঁধ এটা কোন দুইটা নদীর উৎপত্তি স্থল বা মিলন স্থলে? এটা বলি আমরা তৌফিক হাসান, রাইট অ্যান্সার। বরাক ও তুই ভাই, বরাক ও তুই ভাই। তুই ভাই, বরাক ও তুই ভাই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বরাক ও তুই ভাই এখানে কি করা হচ্ছে, এখানে ভারতেরা বাঁধ দিতে চাচ্ছে, নির্মাণ প্রায় কাজ শেষের দিকে, টিপাই মুখ বাঁধ এটা। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হইলো বাংলাদেশের বৃহত্তম ও একমাত্র দ্বীপ জেলা এটা কোনটা? বাংলাদেশের বৃহত্তম ও একমাত্র দ্বীপ জেলা কোনটা? ভোলা, পটুয়াখালী, কক্সবাজার নাকি চট্টগ্রাম? এটা কোনটা সঠিক উত্তর হবে? বাংলাদেশের বৃহত্তম ও একমাত্র দ্বীপ জেলা ভোলা, পটুয়াখালী, কক্সবাজার নাকি চট্টগ্রাম? বরাক ও তুই ভাই, আচ্ছা ওটা তুই ভাই হবে, আর ট হবে না, তুই ভাই। আচ্ছা এটা একটু বলি আমরা, এটা একটু বলি, বাংলাদেশের বৃহত্তম একমাত্র দ্বীপ জেলা কোনটা? পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম নাকি ভোলা? শিয়াব শেখ, এটা সঠিক উত্তর না। আচ্ছা আমরা অনেকে সঠিক উত্তর না না, আচ্ছা এটার একটু উত্তর করি আমরা সবাই। এটা হলো বাংলাদেশের বৃহত্তম ও একমাত্র দ্বীপ হইলো দক্ষিণ শাহবাজপুর বা ভোলা। ভোলা হইলো দেশের একমাত্র বা বৃহত্তম দ্বীপ জেলা। তারপরে আমরা যদি নেক্সটে বলি পটুয়াখালী, পটুয়াখালীর আরেকটা ভৌগোলিক নাম কি ছিল? ভৌগোলিক নাম, এটার একটু উত্তর করি আমরা, ভৌগোলিক নাম। পটুয়াখালীর ভৌগোলিক নাম কি? পটুয়াখালীর ভৌগোলিক নাম, পটুয়াখালীর ভৌগোলিক নাম কি? এটার একটু উত্তর করি আমরা। আরেকটা ছিল আমরা এর আগে যেটা পড়েছিলাম সেটা হলো খুলনা। খুলনা যেটা আমরা পড়ছিলাম হলো কুয়েত সিটি, কুয়েত সিটি। ওটাতে আমরা যাই নাই, আমরা গেছি জাস্ট এখানে কোনটা, এটাতে আমরা বলছি পটুয়াখালী। পটুয়াখালীর ভৌগোলিক নাম কি? এটার একটু উত্তর করি আমরা। দুইজন মাত্র উত্তর করেছেন, তিনজন। আপনারা দ্রুত উত্তর দিলে আমি দ্রুত শেষ করে দেব, যদিও শেষের দিকে চলে আসছি, জাস্ট একটু নদ নদী ডিটেলস বোঝাই দিয়ে শেষ করে দেব। হ্যাঁ সাগর কন্যা, এখানে রয়েছে আমাদের অন্যতম একটা, আমাদের রয়েছে হইল সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত যেটার নাম কি আমাদের, যেটার নাম হইলো কুয়াকাটা, যেখানে কি দেখা যায় একই সাথে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায়। আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হইলো হালদা ভ্যালি কোথায় অবস্থিত? হালদা ভ্যালি কোথায় অবস্থিত? রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন নাকি খাগড়াছড়ি? হালদা ভ্যালি, এই হালদা ভ্যালিটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত? আরেকটা প্রশ্ন সেটা হলো সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি এটা কোথায় অবস্থিত? হালদা ভ্যালি ও সাজেক ভ্যালি এই দুইটা ভ্যালির অবস্থান অ্যাকচুয়ালি কোথায়? এই দুইটা ভ্যালির অবস্থান অ্যাকচুয়ালি কোথায়? দুইটারই উত্তর করেন একেবারে। হালদা ভ্যালি এটার অবস্থান কোথায় এবং সাজেক ভ্যালি এটার অবস্থান কোথায়? আমরা একটু দ্রুত উত্তর করি। আচ্ছা আচ্ছা, সাজেক এইটা সবাই পারবে, সাজেক এইটা একেবারেই সবার মুখস্থ। সাজেক যাইতে হবে, সাজেক যাইতে হবে মানে কোথায়? রাঙ্গামাটি। সহজ হোক বাট এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছিল, আপনি জানেন এই সাজেক এটা কোথায় অবস্থান করতেছে? রাঙ্গামাটিতে অবস্থান করতেছে। যখন আমরা 20-21 সেশন পরীক্ষা দিয়েছিলাম তখন এটা পরীক্ষায় আসছিল আর কি। 20 ব্যাচে যারা ছিল, যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম ডি ইউনিটে, ডি ইউনিটে কিন্তু এটা আসছিল যে সাজেকের অবস্থান অ্যাকচুয়ালি কোথায়। সেই সময় সাজেক নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছিল। সাজেকের অবস্থান কোথায়? রাঙ্গামাটিতে। আর আমাদের এই হালদা ভ্যালি এটার অবস্থান কোথায়? হালদা ভ্যালির অবস্থান হইলো খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে অবস্থান করতেছে হালদা ভ্যালি, আর রাঙ্গামাটিতে অবস্থান করতেছে আমাদের সাজেক ভ্যালি। আচ্ছা শিয়াব শেখ, ঠিক আছে, রাঙ্গামাটি বলছো তুমি, সঠিক উত্তর। সাজেক ভ্যালি যেটা।
আচ্ছা, নেক্সট আমরা দেখি একটু। নেক্সট যারা নতুন স্টুডেন্ট এখানে আছেন আর কি, তাদের উপকার স্বার্থে 10টা ইংলিশ বেসিক ক্লাস রয়েছে আমাদের। এই বেসিক ক্লাসগুলো আপনি কিভাবে পাবেন, আমাদের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, তাহলে আপনাকে এই সবগুলো ইংলিশের যে বেসিক ক্লাস রয়েছে এগুলো দিয়ে দেওয়া হবে। অন্যতম একটা কি, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে ন্যারেশন, ডিগ্রি, মানে ইংলিশের একবারে বেসিক। এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনার বেসিক যেটা রয়েছে ইংলিশের, মানে ইংলিশের যে ভিত যেটা রয়েছে এটা একবারে গড়ে উঠবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন চ্যানেলটা সরি পেজটা ফলো করে দিলেই হয়ে যাবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে কি করতে হবে, জাস্ট চ্যানেল যেটা রয়েছে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে হয়ে যাবে। তো আমাদের 3টা ব্যাচ সম্পর্কে আশা করি সবাই জানেন। আমাদের 3টা ব্যাচ চলমান, বর্তমানে 2টা মাত্র ক্লাস হয়েছে, রেকর্ড আছে। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য, ফার্স্ট টাইমার, আর ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 2 এটা সেকেন্ড টাইমারদের জন্য, আর যারা জাস্ট বিউপি তে প্রিপারেশন নিতে চাচ্ছে তাদের জন্য এই কোর্সটা। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 আর সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 যেটা, এটা একবারে ভর্তি পরীক্ষা শেষ পর্যন্ত চলতেই থাকবে, মানে একেবারে শেষ পর্যন্ত চলতে থাকবে। ধরেন সামনে ডিউ পরীক্ষা ডিউ স্টাইলে হবে, সামনে সিউ পরীক্ষা সিউ স্টাইলে হবে, আরইউ পরীক্ষা আরইউ স্টাইলে হবে, এরকম করে চলতেই থাকবে, মানে একবারে জিএসটি পর্যন্ত। গুগল মিটে আমরা কিন্তু ক্লাস নেই, গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে, যেখানে আপনি ডিরেক্ট আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, ক্লাস নেওয়ার পর আপনাদের রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। যারা বিভিন্ন কারণে করতে পারেন নাই তাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে যদি আমি বলি, আমাদের এই যে ব্যাচে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে রকেট, নগদ বা বিকাশে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারেন। আপনার যদি মনে হয় আমি আপনাদের ব্যাচ সম্পর্কে আরো ডিটেলস জানতে চাই, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে এখানে নক দিবেন, তাহলে আপনাকে আরো ডিটেলস জানাই দেওয়া হবে এই সম্পর্কে। তারপরে আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে বলি, যারা এখানে ব্যাচের স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও বলতেছি, দেখেন আপনার পড়তে যে কোনো একটা সমস্যা হয়েছে, আমাদের দেখেন ঢাকা ইউনিভার্সিটির আপু রয়েছে, জাহাঙ্গীরনগরে রয়েছে, রাজশাহী রয়েছে, ম্যাট কিন্তু অনেক ভালো পজিশনে তারা, আমি আছি, আবির আছি, আমাদেরকে আপনি নির্দ্বিধায় নক দেবেন। নক দিয়ে আপনার প্রবলেম যেটা রয়েছে, কনফিউশন কোশ্চেন যেটা রয়েছে সেটা সলভ করে নেবেন। ভাই টাইম ওয়েস্ট করবেন না, টাইম ওয়েস্ট না করে মেন্টরদেরকে দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। আর আপনার যদি মনে হয় যে এটা আমি ঘেটে ঘেটে পড়লে আমার ভালো হচ্ছে, তাহলে অবশ্যই আপনি ঘেটে ঘেটে পড়তে পারেন। বাট আপনার যদি মনে হয় যে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, তাহলে আপনি আমাদেরকে দিয়ে দিতে পারেন। তো আমাদের সাকসেস লিস্টটা রয়েছে, আমরা প্রত্যেক দিনই দেখাই। আর আমরা এবার ইনশাআল্লাহ অনেক বড় করে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব, এই যে অফলাইনে সবকিছু শুরু হয়ে যাক। ইউনিভার্সিটি এখন তো মেইনলি আমাদের অনলাইনে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর কি। আর এমসিকিউ আমাদের নাই, আমরা একটু বেসিক নিয়ে পড়বো আর কি। তো মেইনলি আমাদের এই পর্যন্ত 25টা এমসিকিউ ছিল, এগুলোর উপর আশা করি এগুলোর মধ্যে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আমি যদি একটু প্রধান যে বিষয়টা আজকে আমাদের ছিল সেটা হলো আমাদের নদ নদী। এখানে আমি বেসিক কিছু ইনফরমেশন পড়াবো এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করব, এটার মাধ্যমে আমি শেষ করে দিব। প্রথমত একটা বিষয় সেটা হলো, আমি যদি প্রথমে নদীর উৎপত্তি গুলো দেখাই, প্রথমে আমাদের রয়েছে এখানে পদ্মা, যেটা ভারতীয় অংশে, যেটা নাম রয়েছিল কি, ভারতীয় অংশের নাম হলো এটার গঙ্গা, যেটার উৎপত্তি হয়েছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। আপনাদের কাছে আমার কোশ্চেন সেটা হলো পদ্মা, আমি লিখে দেই আপনারা উত্তর করবেন। পদ্মা প্লাস যমুনা, পদ্মা প্লাস যমুনা এটার নাম কি হয়েছে? পদ্মা প্লাস যমুনা যে মিলিত হয়েছে, মিলিত হয়ে এটার নাম কি হয়েছে? আরেকটা কোশ্চেন সেটা হলো কি, পদ্মা আর মেঘনা এটার নাম কি হয়েছে? এই দুটোর একটু উত্তর করেন, আমি একটু বোঝাই দেই। পদ্মা নিয়ে যদি আমরা পড়ি, পদ্মা এটা একবার বেসিক ক্লাস হালকা একটু ধারণা দেই, সেটা হলো হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এটার উৎপত্তি হয়েছে। হিমবাহ মানে কিন্তু আমরা জানি যে তুষার স্রোত, পাহাড়ের গা বেয়ে যে নেমে আসে যে তুষার স্রোত, এটাকে আমরা কি বলতেছি, হিমবাহ বলতেছি। এখান থেকে উৎপত্তি হয়েছে কি, গঙ্গায়, যেটা বাংলাদেশে প্রবেশ করেছে, বাংলাদেশে প্রবেশ করে নাম হয়ে গেছে কি, এটা নাম হয়ে গেছে হলো এখানে পদ্মা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে পদ্মা, এই পাশ থেকে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এটা ভূমিকম্পের ফলে ভাঙ্গনের মাধ্যমে দুইটা পথ সৃষ্টি হয়, একটা হয় যমুনা আর একটা হয় হলো পুরাতন ব্রহ্মপুত্র, যেটা জামালপুর দিয়ে ময়মনসিংহ এর দিকে চলে গেছে। এই যমুনার যে শাখাটা, মানে যমুনা যে নদীটা আর কি, এই নদীটা এসে মিলিত হয়েছে কোথায়, এই যে এখানে এসে মিলিত হয়েছে। এখানে এসে যে মিলিত হয়েছে, মিলিত যদি আমি দেখাই স্থানটা, এই যে গোয়ালন্দ, গোয়ালন্দ রাজবাড়ি, এখানে এসে কি হয়েছে, এটা মিলিত হয়েছে। কোশ্চেনটা ছিল আমাদের পদ্মা ও যমুনা এটা যে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর নামটা কি হয়েছে এটার, মানে পদ্মা যমুনা মিলিত হয়ে কোন নাম নিয়ে আবার মেঘনার সাথে মিলিত হয়েছে? আচ্ছা,
পদ্মা যমুনা, পদ্মা যমুনা মিলিত হয়ে নাম পরবর্তীতে কি হয়েছে, নাম হয়েছে হইলো পদ্মা। আর পদ্মার মেঘনা যখন মিলিত হয়েছে, এই পাশ থেকে আমাদের কি আসতেছে, এই পাশ থেকে আসছে আমাদের সুরমা আর কুশিয়ারা। এই সুরমা আর কুশিয়ারা এসে মিলিত হয়েছে কোথায়, কালনি। কালনি এটা মিলিত হয়ে নাম হয়েছে এটা কালনি। এটা মিলিত হয়েছে কোথায়, আজমিরিগঞ্জ। আজমেরিগঞ্জ, আজমেরিগঞ্জ। আর পরবর্তীতে এসে পুরাতন ব্রহ্মপুত্র আর কালনি এসে মিলিত হয়েছে কোথায়, এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হইলো ভৈরব। এই জায়গাটার নাম হয়েছে ভৈরব। তো এই দিক থেকে আমাদের মেঘনা আসতেছে, এই দিক থেকে আমাদের আসতেছে কি, পদ্মা। এই মেঘনা আর পদ্মা এটা মিলিত হয়ে এটার নাম হয়েছে কি, মেঘনা। আর এই মেঘনা কি করছে, মেঘনা এই যে পদ্মা যমুনা ব্রহ্মপুত্র এই সব স্রোতধারা নিয়ে এসে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। তো গোয়ালন্দ রাজবাড়ী যেটা, সেটাতে মিলিত হয়েছে কি, এখানে পদ্মা আর আমাদের এই যে যমুনা, যমুনা। আর এই যে আমাদের পদ্মা আর মেঘনা যেটা মিলিত হয়েছে, এটা হয়েছে কোথায়, এটা হয়েছে হইলো চাঁদপুরে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। মানচিত্র দেখলে আপনার এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর কোন নদী কোথায় মিলিত হয়েছে এটা সুন্দর করে এখানে দেওয়া হয়েছে। এই যে যমুনা এই পাশ থেকে এসে পদ্মা মিলিত হয়ে নামকরণ হয়েছে গোয়ালন্দ রাজবাড়ী, পুরাতন ব্রহ্মপুত্র, তারপরে এখানে কালনি, এই যে কালনি এসে মিলিত হয়েছে কোথায়, এখানে, এটা নাম হইলো ভৈরব। এখানে এসে মিলিত হয়ে নাম হয়েছে কি, মেঘনা। আর মেঘনা এখানে আসছে এসে এই যে পদ্মা, পদ্মার সাথে মিলিত হয়ে নাম হয়েছে কি, চাঁদপুর। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই যে পাশ রয়েছে, এই পাশে আমাদের কি রয়েছে, লুসাই পাহাড়। উপরেরটা হলো আসামের লুসাই পাহাড়, নিচেরটা হলো মিজোরামের লুসাই পাহাড়। মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কি, কর্ণফুলী। আর আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কি আমাদের এই যে মেঘনা। মেঘনা যদি ভারতীয় নামের কথা বলা হয় সেটা হলো কি, বরাক। আর বরাক তুই ভাইয়ে কিন্তু কি করা হয়েছে, বরাক তুই ভাইয়ে কিন্তু কি করা হচ্ছে, টিপাই মুখ বাঁধ নির্মাণ করা হচ্ছে, যেটার অবস্থান ভারতের কোন রাজ্যে, মণিপুর রাজ্যে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বাঁধটা যদি নির্মাণ করা হয়, হয় আমাদের এই সিলেট অঞ্চল যেটা রয়েছে সেটা একেবারেই 33% কি হয়ে যাবে, 33% খরা হবে। যদি সবগুলো পানি চলে আসে তাহলে কি হবে, এখানে 77% একেবারে বন্যায় ডুবে যাবে। তার মানে তারা যদি আমাদেরকে পানি না দেয় বা পানি যদি না আসে আমাদের এদিকে, তাহলে খরা হবে। যদি পানি সবগুলো চলে আসে তাহলে কি হবে, এখানে বন্যার সৃষ্টি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন এখানে আচ্ছা, শিয়াব শেখ ভাই, নিচের পড়াশোনা করো, কোন আপু কোন ক্লাসে পড়ে এটা জেনে কি করবা। এখানে যেহেতু তারা মানে অ্যান্সার করতেছে, তার মানে তারা কি করবে, ইউনিভার্সিটিতেই পরীক্ষা দিবে, তাই না, মানে অ্যাডমিশন দিবে তারা। তো এটা স্পেশালি কারণ নাই কোনো শোনার। তুমি অ্যাকচুয়ালি তোমার যে পড়াশোনাটা আছে সেটাই সুন্দর করে পড়ো। আচ্ছা, আমি একটা লাস্টে কাহিনী দিয়ে শেষ করে দেব। সেটা হলো আমাদের কি, কর্ণফুলী। কর্ণফুলীর নামকরণ যেটা, নামকরণের সুন্দর একটা কাহিনী রয়েছে। এই নামকরণ নিয়ে দুইটা কিংবদন্তি রয়েছে। আচ্ছা থাক, হাহা দিয়েন না। এই নাম নিয়ে দুইটা কিংবদন্তি রয়েছে। তার মধ্যে একটা যেটা, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা কাহিনী। যদি আমি বেসিক ক্লাসে বলতাম, এখানে একটু বলে যাই। কাহিনীটা কি হয়েছে, কাহিনীটা হইলো একটা রাজকুমার ছিল, রাজকুমার, আর একটা হইলো কি, রাজকন্যা। রাজকন্যা, এটা অনেক জায়গায় অনেক রকম করে দেওয়া আছে, আমরা আরাকানে ধরবো আর কি। তো এই দুইজনের কি হয়, দুইজনের বিবাহ হয়। বিবাহ তো হয়েছে, তো অবশ্যই বিবাহের পরে তাদের মন চাইবে না একটু বাইরে ঘোরাফেরা করতে। তো বাইরে যেমন ঘোরাফেরা করতে গেছে আর কি, তো ঘোরাফেরা করতে গেছে তারা কোথায় জানেন, করতে গেছে হইলো এই যে কর্ণফুলী। এই নামটা কর্ণফুলী ছিল না, সে নাম ছিল হইলো কি, কাইঞ্চা খাল। কাইঞ্চা খাল ছিল এটার নাম। তো এখানে তারা ঘোরাঘুরি করতে গেছে। তো রাতটা ছিল চাঁদনি রাত। রাতটা কেমন ছিল, চাঁদনি রাত, যার ফলে তার চেহারাটা প্রতিফলিত হচ্ছে। মানে এক প্রকার কি বলতে পারি আমরা, পূর্ণিমা রাত বলতে পারি আমরা। তো এটার প্রতিফলিত হচ্ছিল কোথায়, এই কাঞ্চা খালে প্রতিফলিত হচ্ছে। তখন যে রাজকন্যা যে ছিল আর কি, ম্যারিড আর কি, ও কি করছে, এরকম করে হালছে আর কি দেখার জন্য, নিজের চেহারা দেখার জন্য, যে পানিতে অ্যাকচুয়ালি কেমন লাগতেছে আমার চেহারাটা। তো এই চেহারা যখন দেখতে নিছিল, তখন তার কানে একটা গোজা ফুল ছিল। এই যে কানে একটা গোজা ফুল ছিল, এই ফুলটা কি হয়ে যায়, এই কাঞ্চা খালে পড়ে যায়, ফুলটা পড়ে যায়। এই ফুলটা কে গুজে দিয়েছিল জানেন, এই ফুলটা গুজে দিয়েছিল হইলো এই যে রাজকুমার। রাজকুমার এই ফুলটা কি করেছিল, তার কানে গুজে দিয়েছিল। তো রাজকুমার কানে ফুলটা গুজে দিয়েছিল, এই ফুলটা হারাই গেছে, তাহলে তো হবে না কাহিনী। তো আমাদের কি করতে হবে, কাহিনীটা আরো রোমাঞ্চকর করার জন্য এই মেয়েটা কি করে, এই মেয়েটা কাইঞ্চা খালে লাফ দেয়। কাইঞ্চা খালে লাফ দেয়, ভাই ফুল পড়ে গেছে না, ছেলেকে বল তাহলে তো আরেকটা ফুল দিয়ে দিবে, তাহলে তো কোনো আর সমস্যা নাই। তো কি হয়েছে, এখানে লাফ দিছে। লাফ দেওয়ার পর এ স্রোতে ভেসে চলে যায়। এ কি করছে, স্রোতে ভেসে চলে যায়। তো একে আর খুঁজে পাওয়া যায় না, এ মারা যায়। তারপরে রাজকুমার যে, এ তো একেবারে শোকে বিভোর হয়ে যায়, রাজকন্যাকে খুঁজে পাইলো না, কি হইলো, এটা তো আমার জীবনের সাথে একেবারে শেষ।
ভাই তুই ঠিক আছিস না, তুই ঠিক থাকলেই তো হইলো, পরবর্তীতে আরেকটা মেয়ে পাবি। বাট এই রাজকন্যার সুখে কি করে, এই বেটা আবার এই কাইনসা খালে লাভ দেয়। তার মানে অনেক দুঃখজনক একটা কাহিনী হয়। তারপরে থেকে নাম দেওয়া হয় কি যে কর্ণফুলী। কর্ণ মানে কি, কর্ণ মানে হইলো কান, আর ফুলি এটা আসছে ফুল থেকে, মানে রাজকন্যার কানে যে ফুলটা ছিল সেইটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জি জি, এক প্রকার সুইসাইড আর কি। রাজকুমার রাজকন্যার শোকেই কিন্তু এখানে লাভ দিছে, লাভ দিয়ে সেও মারা যায়। বুঝতে পারছেন, এটা হইলো একটা কিংবদন্তি, মানুষের মুখে মুখে প্রচলিত যেটা আর কি কিংবদন্তি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আরেকটা ব্যাপার ছিল, সেইটা হইলো আরেকটা যে কিংবদন্তি ছিল সেটাও নারী রিলেটেড, নারী ঘটিত বিষয় সেটাও। এই নারী কি করছে, এই কাইনচা খালে এসে গোসল করতেছিল, গোসল করার সময় তার কানের একটা ফুল ছিল আর কি, এই ফুলটা কি হয়ে যায় এখানে পড়ে যায়, সেখান থেকে আসছে কি কর্ণফুলী। এই দুইটা কিংবদন্তি ছিল এটার নামে। বুঝতে পারছেন আশা করি আপনারা। হ্যাঁ একদম ট্রু লাভ, এরকম লাভই অ্যাকচুয়ালি দরকার, এরকম লাভই দরকার, যার কারণে কর্ণফুলীটা কিন্তু অনেক বেশি আলোচিত। তো এই কিংবদন্তি গুলো কিন্তু অনেক সুন্দর। আর একটা বিষয় হলো কি, যে প্রত্যেকটা নামের পেছনে একটা না একটা ইতিহাস আছে। সো আপনি যদি মেন্টাল পেশেন্ট হন তাহলে প্রত্যেকটা নামের পেছনে যে ইতিহাস যেগুলো রয়েছে সেগুলোকে খুঁজতে যাবেন আর কি। রাজকুমারকে বাদ দেন ভাই। হ্যাঁ আমারও তো এটাই কোশ্চেন ভাই, মেয়েটা কিসের জন্য ফুলের জন্য ইয়েতে নদীতে লাফ দিবি ভাই? তুই ইয়েকে বল না, রাজকুমারকে বল। রাজকুমারকে যদি সে বলতো তাহলেই তো ফুল এনে দিত, আর একটা ফুল তার কানে গুজে দিত, তার মনে হচ্ছে না রাজকুমার আমার এই কানে ফুল গুজে দিয়েছে, আমি এটা কি পড়ে গেছে, এটা তো হইতে পারে না আর কি, সেই জন্য ওটা লাভ দেয় যে ফুলটা আনার জন্য। বাট তখন কি হচ্ছিল, স্রোত হচ্ছিল আর কি, খরস্রোতা নদী কিন্তু আমাদের কর্ণফুলী, যার কারণে কি হয়ে যায় এই রাজকুমারীটা ওখানে ডুবে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আব্দুল্লাহ জিম। তো এই ছিল আমাদের কাহিনী আজকের, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাদের মরে যাওয়া অ্যাকচুয়ালি উচিত হয় নাই, বাট তারা আসলে ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে। আপনারা তো লাইলি মজনুর কাহিনী শুনে গেছেন, বাট কর্ণফুলীর পিছনেও যে এত বড় একটা কাহিনী ছিল এটা কিন্তু আমরা জানতাম না। আচ্ছা, এই পর্যন্তই মেইনলি আজকে আমার আলোচনা ছিল। আজকে যে কোশ্চেন গুলো আমরা সলভ করলাম আমাদের এই যে নদ নদীর উপর, পাহাড় পর্বতের উপর, দ্বীপের উপর, এই কোশ্চেন গুলো আপনি একটু ভালোভাবে প্র্যাকটিস করিয়েন। আশা করি প্রত্যেকটার সময় আপনি স্ক্রিনশট দিয়েছেন আর কি, যে কোনটা সঠিক উত্তর হবে, এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখি যে কোনো ইউনিভার্সিটিতে এগুলোর মধ্যে থেকে ইনশাল্লাহ কোশ্চেন আসবে। আর যারা বেসিক পেইড বেসিক স্টুডেন্ট যারা আছেন তারা টেনশন নেন না, এগুলোর উপর আমরা ডিটেলস ক্লাস নেব, প্রত্যেকটা নদ নদী সম্পর্কে আমরা পড়বো, তারপরে পদ্মা মেঘনা যা যা আছে না কেন সবগুলোর বেসিক সম্পর্কে আমরা সব ভালোভাবে পড়বো। পরে তারপরে আমরা কি করব, এই যে এমসিকিউ যেগুলো সলভ হয়েছে এগুলো লিংক দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি থাকলে বাঁচাইতাম, আমি থাকলে দুইজনকে বাঁচাইতাম, বুঝতে পারছেন। আমি বলতাম যে তোমরা কিসের জন্য জীবন দেবো আর কি, এটা তো দেওয়া উচিত না। আচ্ছা, এই পর্যন্তই মেইনলি আমাদের ক্লাস ছিল। আশা করি কারো কোনো কোশ্চিন নাই আর। আমরা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, আর আমরা রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করতেছি। এরপরে হয়তোবা ইনশাল্লাহ আমরা নেক্সট যেটা নিয়ে পড়বো সেটা একটু বলে দেই আমরা। বিশ্ব সভ্যতা, বিশ্ব সভ্যতা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব। আর আজকের আমার পুরোটাই ছিল মেমোরাইজিং আইটেমস। মেমোরাইজিং আইটেমসে আমার কোনো কিছু করার নাই, যেটা উত্তর সেটা আপনারা দাগাবেন আর কি। বাট ইতিহাস রিলেটেড হলে আমি এখানে যথেষ্ট বোঝানোর চেষ্টা করতাম আর কি, বুঝাই দিতাম, কোনো সমস্যা ছিল না। নেক্সট ডেতে আমরা কিসের উপর ক্লাস নিব, নেক্সট ডেতে বিশ্ব সভ্যতা বা ওয়ার্ল্ড সিভিলাইজেশন, ওয়ার্ল্ড সিভিলাইজেশনের উপর আমরা ডিটেইলস ক্লাস নিব। কোনটা প্রাচীন সভ্যতা, কিসের জন্য প্রাচীন সভ্যতা, কোনটা হবে মেসোপটেমিয়া হবে নাকি মিশরীয় হবে, চাকাগার আবিষ্কার করছে, যাবতীয় সবকিছু আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা।